মায়া বিছানায় যন্ত্রণায় ছটফট করছে আর চিৎকার করে বলছে, ছেড়ে দিন আমাকে। কে আপনি? এভাবে আমার গায়ে হাত দিচ্ছেন কেন? দেখুন, আপনাকে জেলের ভাত খাওয়াতে পারি। আমাকে আমাকে ছাড়ুন বলছি। আর একবার যদি আমার শরীরে বাজে টাচ করেছেন তো আপনার হাত ভেঙে দেবো। মাহির মায়ার কথায় কোনো তোয়াক্কা করে না। সে অবজ্ঞার এক হাসি হেসে মায়ের আরও কাছে এগিয়ে যায়, তারপর বলে, তাই নাকি? তা ভাঙবে কিভাবে শুনি? গায়ে তোমার কি সেই জোর আছে? বেশি পক করলে বিয়ের আগেই তোমার সাথে বাসর করব, বুঝেছো শোনা? এখনো তো গায়ে বিয়ে শাড়ি পরে আছো। বলো কি চাও? মুখটা বন্ধ রাখবে নাকি এখনই তোমার সাথে বাসরটা সেরে ফেলবো? তারপর কয়েক মাস পরেই বাচ্চা চলে আসবে পেটে। মায়া মাহিরের এমন কথা শুনে রাগে আর অপমানে কাঁপতে থাকে। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সে বড় একটা ঢোক গিলে বলল, কি? আপনার এত বড় সাহস? চেনেন আমাকে? ছাড়ুন বলছি। মুখ থেকে মাস্ক করে কথা বলুন। আমার বাবাটা চেনেন? নেতা আমজাদ খান। যদি জানতে পারে তার একমাত্র মেয়েকে বিয়ের আসর থেকে তুলে এনেছেন, তাহলে আপনার লাশকে যে কয় টুকরো করবে জানেন না। সময় থাকতে আমাকে রেখে আসেন বাড়িতে। মায়ের কথা শুনে মাহিরের মেজাজ একদম বিগড়ে যায়। সে মায়ের চুলের মুঠি শক্ত করে ধরে তাকে বিছানা থেকে টেনে তোলে। মায়া চেঁচিয়ে উঠল। তাই চিৎকার ঘর জুড়ে প্রতিধ্বনিত হয়। মাহিরা নিজেকে সামলাতে পারে না। সে জোরে মায়ের গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, খুব তেজ তোর, তাই না? আমজাদ খানের মেয়ে বলে নিজেকে মহারানী ভাবিস? মায়া থাপ্পড়ে চোটে টাল সামলাতে না পেরে বিছানায় আছড়ে পড়ে। মাহির এবার কোমর থেকে বেল টেনে বের করে আনে। সে মায়ার দু হাত টেনে ধরে বিছানায় মাথার দিকের কাঠের সাথে বেল দিয়ে শক্ত করে বেঁধে ফেলল। মায়া পা ছুটতে থাকে আর চিৎকার করতে থাকে, হারামির বাচ্চা, তোর এত বড় সাহস আমার সাথে জোর করিস? নিজেকে কি মনে করিস? হ্যাঁ, ছাড় আমাকে। আমার লাগছে। ও খোদা, আমাকে বাঁচাও। এই জানোয়ারটা আমাকে মেরে ফেলবে। ছাড় বলছি, কুলঙ্কার। মাহির মায়া চিৎকার শুনে যেন আরও পৈশাচিক আনন্দ পায়। সে মায়ার গলার কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, খুব তেজ তোর, তাই না? আজ তোর তেজ আমি বের করব। তোর বাপের মতো নেতাকে এই মাহির চৌধুরী পকেটে রাখে, বুঝেছিস? বেশি তেরামি করলে তোকে নিয়ে ভাইরাল হয়ে যাব। তখন তোর নেতা বাপ সুরসুর করে আমার কাছে তোকে বিয়ে দেবে, বুঝলি? প্লিজ এমন করিস না। তোর পায়ে পড়ি, আমাকে যেতে দে। আমি বাড়ি যাব। কেন আমাকে তুলে এনেছিস? তুই কি চাস বল? টাকা চাস? বাবাকে কল করবো, টাকা পাঠাতে বলবো? তবুও ছেড়ে দে আমাকে। মাহির মায়ের মুখে টাকার কথা শুনে আরও রেগে যায়। সে দ্বিতীয়বার মায়া অন্য গালে কষিয়ে চড় মারে। মায়া চড় খেয়ে তার ঠোঁট কেটে যায়। সে কেঁদে উঠে আরও জোরে। মাহির বলে, টাকা? তুই আমাকে টাকার ভয় দেখাস? তুই জানিস কার সামনে আছিস? মায়া চড় খেয়ে একেবারে স্তব্ধ হয়ে গেছে। যন্ত্রণায় তার গাল লাল হয়ে ফুলে উঠেছে। সে ভয়ে মাহিরের দিকে তাকিয়ে থাকে। লোকটা চেহারা মাস্ক দিয়ে ঢাকা থাকলেও তার চোখে চাহনি মায়ের খুব চেনা মনে হয়। মাহির এবার পৈশাচিক উল্লাসে মায়ের গায়ের বিয়ের বেনারসি টেনে হিঁচড়ে শুরু করে। মায়া অসহায়ভাবে ছটফট করে আর বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার হাত বাঁধা থাকায় সে কিছুই করতে পারে না। তবুও মুখ দিয়ে শব্দ করে, না না মাহির, এটা করিস না। আমি মরে যাব। আমার গায়ে হাত দিস না, দোহাই লাগে তোর। মাহির কোনো কথা না শুনেই নিজের নেশায় মেতে ওঠে। সে মায়ের সারা শরীরে নিজের আধিপত্য বিস্তার করতে থাকে। মায়া চোখ বন্ধ করে ফেলে ঘেন্নায় আর যন্ত্রণায়। এক পর্যায়ে শুরু হয় সেই পাশবিক নির্যাতন, যা মায়ার সমস্ত সত্তাকে চুরমার করে দেয়। মায়ের সাথে মাহির 1 ঘন্টা ধরে বিয়ের আগে বাসরটা সেরে ফেলে। প্রায় 1 ঘন্টা পর মাহির ক্লান্ত শরীরে মায়ের উপর থেকে সরে নিচে দাঁড়ালো। সে নিজের পোশাক ঠিক করতে করতে মায়ের দিকে তাকিয়ে হাসতে থাকে। তুই মাহির চৌধুরীকে টাকার লোভ দেখাস? তুই চিনিস এই মাহির চৌধুরীকে? মাহির চৌধুরী হলো চৌধুরী গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিক। আর তোর বাবার মতো লোকেরা এসব বিজনেসম্যানদের পা চেটে বেড়ায়, বলেছিস তো? নেতার মেয়ে বলে তোর দেমাগ যেন আকাশে উঠে গেছে, তাই না? আজ পৌঁছিয়ে দিলাম তোর দেমাগ। সব ভিডিও করেছে। এখন বল কি করতে পারবি? ও, তুই তাহলে চৌধুরী গ্রুপের মালিক মাহির চৌধুরী? কিন্তু আমাকে কেন তুলে এনেছিস? কেন আমার সাথে এমন করছিস তুই? আমার জীবনটা কেন শেষ করে দিলি? কেন বিয়ের দিন তুলে তুলে কেন আনলি আমাকে? সেটা তোমাকে বলবো না, তবে হ্যাঁ,
এইটুকু জেনে রাখো, আমি তোমাকে ভালোবাসি। কথাটা শোনা মাত্রই মায়া যন্ত্রণার মাঝেও অট্ট হাসিতে ফেটে পড়ে। তার হাসিতে যেন একরাশ ঘৃণা মিশে আছে। ভালোবাসা? তুমি তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসা কি এসবের বলে? তোমার মুখে ভালোবাসা মানায় না। তুমি তো একটা জানোয়ার, একটা পশু। তুমি কাউকে ভালোবাসতে পারো না। মাহির মায়ের হাসির দিকে না তাকিয়ে তার নগ্ন শরীরের দিকে তাকিয়ে থাকে। তার চোখে তখনও তৃষ্ণার ছাপ। মায়া হাত দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করে, কিন্তু বাঁধনের কারণে সেটা অসম্ভব হয়ে দাঁড়ায়। মাহির প্রশ্ন করে, হাসছো কেন তুমি? আমার ভালোবাসা কি তোমার কাছে তামাশা মনে হয়? ভালোবাসার মানে তো আগলে রাখা, আর তুমি করলে নির্যাতন, ধর্ষণ। তুমি একটা অপরাধী। আমাকে যেতে দাও মাহির। আমার বাবা তোমাকে ছাড়বে না। কেন পারবো না? তোমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে পারি। এখন বেশি কথা বলো না তো। আমি কাজে ডেকেছি, তোমাকে সাজিয়ে দেবার লোক আসবে। ওরা তোমাকে বিয়ের সাথে সাজাবে। আজই আমাদের বিয়ে হবে। তুমি আমার বউ হতে যাচ্ছ সোনা। না না না, আমি তোমাকে বিয়ে করবো না। তোর মতো মানুষকে আমি কখনো জেনে শুনে বিয়ে করতে পারবো না। মাহির, আমাকে যেতে দে। নয়তো আমাকে মেরে ফেল। তবু আমি বিয়ে করে তোর মতো জানোয়ারের সাথে থাকতে পারবো না। দয়া কর, আমার জীবনটা ধ্বংস করিস না। মেরে ফেল, ভিডিও ডিলিট কর। নয়তো যেতে দে আমাকে। মাহির আর কোনো কথা বলে না। সে মায়ার আকুতিতে একদমই গুরুত্ব দেয় না। সে হাসতে হাসতেই ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। যাওয়ার আগে সে মায়ের হাতের বেল্ট খুলে দিয়ে গেছে। মায়া তখনও যন্ত্রণায় বিছানায় কুঁকড়ে আছে। মাহির ঘর থেকে বের হয়ে দরজা বাহিরে থেকে তালা দিয়ে দিল। মায়ার শরীর টেনে বিছানা থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু তার সমস্ত শরীর ব্যথায় অবশ হয়ে আছে। নড়াচড়া করার শক্তিটুকুও নেই। মাহির ঘর থেকে যাওয়ার সাথে সাথেই পুরো ঘরে এক ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। মায়া অন্ধকারের মাঝে হাতড়ে কিছু একটা খোঁজার চেষ্টা করে, যা দিয়ে সে নিজেকে শেষ করে দিতে পারে। কোনো রকমে সে উঠে দাঁড়ায়। সে বিছানার চারপাশে আর ঘরের দেওয়ালে হাত দিয়ে দেখে, কিন্তু আত্মহত্যার মতো কিছুই পাওয়া গেল না। ঘরটা একদম ফাঁকা। একটা মাত্র বিছানা আর এসি চলছে, এমনকি কোনো ফ্যানও নেই যে সে ঝুলে পড়বে। কেন আমাকে তুলে আনবে মাহির চৌধুরী? আমি কি ক্ষতি করেছি তোমার? প্লিজ আমাকে যেতে দাও। আমি বাড়ি যাব। বাবা, আমাকে নিয়ে যাও। আমার সব শেষ করে দিয়েছে এই পশুটা। মায়া কথা বলতে বলতে ডুকরে কেঁদে ওঠে। সে বুঝতে পারে মাহির খুব ঠান্ডা মাথায় সব পরিকল্পনা করে রেখেছে। এখান থেকে পালানোর বা মরে যাওয়ার কোনো পথ নেই। তাকে এই অন্ধকারে বন্দি থাকতে হবে। মায়া মেঝেতে বসে পড়ে, নিজের ভাগ্যকে গালি দিতে থাকে। তারপর মেঝেতে শুয়ে পড়ে সে চোখ বন্ধ করল। আয়নার সামনে বসে আছে মায়া। আজ তার জীবনের সবচেয়ে বড় দিন। মায়া শুধু সাধারণ কোনো মেয়ে নয়, সে প্রভাবশালী মন্ত্রী আমজাদ খানের বড় মেয়ে। তার রূপ যেন দুধে আলতা গায়ের রঙের সাথে মায়ের টানা টানা দুটি চোখ যেন নীলপদ্মের পাপড়ি। সুডোল নাকে হিরের নাকফুলটা চিকচিক করছে। লাল রঙের বেনারসি শাড়িতে তাকে কোনো দুনিয়ার মানবী নয়, বরং স্বর্গের অপ্সরার মতো লাগছে। পাশে দাঁড়িয়ে আছে মায়ার ছোট বোন মিম। মিম ক্লাস 7-এ পড়ে। সে বারবার বড় বোনের সাজ দেখছে। মায়া বিউটিশিয়ানদের বলে, শোনো আপু, আমাকে এমনভাবে সাজাবে যেন আকাশ আমাকে দেখে চোখ ফেরাতে না পারে। চোখের কাজলটা একটু গাঢ় করে দাও, আর ঠোঁটে এই লাল লিপস্টিকটা একদম পারফেক্ট। দেখ তুমি আমাকে কেমন লাগছে? উফ আপু, তোমাকে জাস্ট পরীর মতো লাগছে। আকাশ ভাইয়া তো তোমাকে দেখে আজ নির্ঘাত অজ্ঞান হয়ে যাবে। এত সুন্দর কেন তুমি? আমার তো হিংসে হচ্ছে। তোর পাগলি, হিংসা হওয়ার কি আছে? তুইও বড় হলে আমার মতোই সুন্দরী হবি। আচ্ছা বিউটিশিয়ান আপু, খোপায় ফুলগুলো কি ঠিক আছে, নাকি আরও 2টা গোলাপ গুজে দেবেন? আকাশের আবার লাল গোলাপ খুব পছন্দ। ম্যাম, আপনাকে এমনিতেই অসম্ভব সুন্দর লাগছে। এর চেয়ে বেশি সাজালে আপনার আসল রূপটাই ঢাকা পড়ে যাবে। আকাশ স্যার সত্যি খুব ভাগ্যবান। আসলে আকাশ আমার দীর্ঘদিনের ক্রাশ। তাকে জীবনসঙ্গী হিসেবে পাবো, এটা ভাবলেই বুকটা কেঁপে উঠছে। অনেক স্বপ্ন আমাদের এই বিয়ে নিয়ে। সব কাজ শেষ তো? হ্যাঁ আপু, চলো, গাড়ির নিচে অপেক্ষা করছে। চলো তাড়াতাড়ি, আমার আর তর সরছে না আকাশ ভাইয়ার সাথে সেলফি তোলার জন্য। আজকে মায়ার বিয়ে। মন্ত্রী আমজাদ খানের বড় মেয়ে মায়া আর ছোট মেয়ের নাম মিম। দুই মেয়েকে তিনি আগলে রাখে সব সময়।
আর আকাশ হলো আমজাদের বন্ধুর ছেলে। মায়া তাকে কিছুটা পছন্দ করে, আর ওর বাবাকে সেটা বলতেই তার বাবা রাজি হয়ে যায় আকাশের সাথে মায়ার বিয়েতে। তাই আজ মায়া এসেছে পার্লারে সাজতে। বিয়ের তোড়জোড়ের কারণে মায়ার সাথে কোনো গার্ডসই পাঠাতে পারেনি। মায়ার সাজ শেষ হলে পার্লার থেকে বেরিয়ে আসে মায়া আর মিম। মায়া মনে মনে অনেক খুশি আকাশের সাথে বিয়ে হবে বলে। তারা যখন নিচে নেমে আসে তখন একটা লাল রঙের গাড়ি এসে থামে দূরে। মায়া নিজের গাড়ির দরজা খুলতেই সেই লাল রঙের গাড়ি থেকে কয়েকজন লোক বের হয়। একজন লোক পিস্তল বের করে মায়ার গাড়ির চাকা লক্ষ্য করে গুলি করে। গাড়ির টায়ার ফেটে যায়। মায়া আর মিম ভয়ে চিৎকার করে ওঠে। পার্লারের সামনে দাঁড়িয়ে থাকা মানুষজন ভয়ে ছুটতে থাকে। মুহূর্তের মধ্যেই 5 জন লোক ঘিরে ধরে মায়াকে। সবার পরনেই কালো পোশাক আর মুখে কালো মাস্ক। একজন লোক এক হ্যাচকা টানে মিমকে মায়ের কাছ থেকে সরিয়ে নিয়ে তার মাথায় পিস্তল ঠেকায়। কি আপনারা কি চান আমাদের কাছে? এভাবে আমার ছোট বোনের মাথায় পিস্তল ধরেছেন কেন? আপনারা কি জানেন আমি কার মেয়ে? আমাকে ছেড়ে দিন, মিমকে ছেড়ে দিন বলছি। আপনারা কি টাকা চান? কত টাকা লাগবে আমাদের বলুন। আপু আমাকে বাঁচাও, এরা আমাকে মেরে ফেলবে। ও আপু বাঁচাও আমাকে, আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব। আপু ভয় লাগছে আমার, এরা কারা আপু? বেশি কথা বললে এই বাচ্চার খুলি এখনই গুড়িয়ে দেব। এমি, তুই বেশি চিল্লাবি না। তোর বাপের মন্ত্রিত্ব এখানে কাজে আসবে না। এখন যা বলছি তাই কর। চেঁচামেচি করলে তোর এই আদরের বোনের লাশ এখান থেকে নিয়ে যেতে হবে। প্লিজ মিমকে মারবেন না, ও তো বাচ্চা মেয়ে, ও কি দোষ করেছে? আপনারা যা বলবেন আমি তাই শুনবো, শুধু আমার বোনকে কিছু করবেন না। আপনারা কে? আমাদের যেতে দিন, আজ আমার বিয়ে। বিয়ে তো হবেই। যা এখন তোর ওই গাড়ির ভেতরে গিয়ে চুপচাপ বস, কোনো চালাকি করার চেষ্টা করবি না। আর যদি পালাতে চাস তবে মিমের জীবনের শেষ দিন হবে আজ। যা বলছি শোন। আপু যেও না, এরা তোমাকে নিয়ে যাবে। আপু তোমরা তোমরা আমার আপুকে নিও না, পুলিশ ডাকবো আমি, ছেড়ে দাও আপুকে। আপু বাঁচাও। কি বললি? পুলিশ ডাকবি? এই নে তবে। বলেই লোকটি আকাশের দিকে লক্ষ্য করে একটা ফাঁকা গুলি ছোড়ে। মায়া কানে হাত দিয়ে চিৎকার করে ওঠে। মিম ভয়ে পাথর হয়ে যায়। মায়া বুঝতে পারে এরা সত্যি ডেঞ্জারাস। কোনো উপায় না দেখে মায়া নিজের গাড়ির পিছনে সিটে গিয়ে বসে কেঁদে ফেলেছে সে। বিয়ের দিনটা এভাবে দুঃস্বপ্নে পরিণত হবে সে কল্পনাও করতে পারেনি। মায়া গাড়িতে বসতেই 2 জন মাস্ক পরা লোক গাড়ির ভিতরে এসে বসে। একজন গাড়ি স্টার্ট দেয়, আরেকজন মায়ের পাশে বসে। মিমকে ছেড়ে দিন, আপনারা কথা দিয়েছেন আমাকে গাড়িতে বসিয়ে ওকে ছেড়ে দিবেন। প্লিজ প্লিজ ওকে যেতে দিন, ও একা আছে এখানে। ওর চিন্তা তোকে করতে হবে না, ওকে আমরা ছেড়ে দিচ্ছি। তবে তুই এখন থেকে আমাদের আয়ত্তে। তাড়াতাড়ি করো, পুলিশ আসার আগেই আমাদের এলাকা ছাড়তে হবে। বাচ্চাটাকে ধাক্কা দিয়ে ফেলে দাও। চলো এবার। মাস্ক পরা লোকগুলো মিমকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে দ্রুত ওদের গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। মায়া চিৎকার করতে যাবে তখনই একটা ইঞ্জেকশন ওর হাতে প্রবেশ করানো হয়। পাশে বসে থাকা ছেলেটা করে। মায়া বিড়বিড় করে বলে, মিম মিম বাড়ি। মায়া অজ্ঞান হয়ে যায়। তারপর ওর চোখও বেঁধে ফেলে লোকটা। মিম রাস্তার উপর পড়ে চিৎকার করে কাঁদতে থাকে আর মায়ের গাড়ির দিকে তাকিয়ে আপু আপি বলে ডাকতে থাকে। মায়ের চোখের সামনে আকাশ আর মিমের মুখটা ঝাপসা হয়ে আসে। লোকটা মায়ের চোখে কালো কাপড় দিয়ে শক্ত করে বেঁধে ফেলল। এরপর মায়া আর কিছুই অনুভব করতে পারে না, সে পুরোপুরি অজ্ঞান হয়ে পড়ে। এরপর যখন ওর জ্ঞান ফিরে দেখতে পায় সে একটা অন্ধকার ঘরে বসে আছে আর সামনেই দাঁড়িয়ে আছে কালো মাস্ক পরা কেউ একজন। তখনই রুমের লাইট জ্বলে ওঠে আর যে বসেছিল সে হলো মাহির চৌধুরী। মায়ের চোখ মেলে তাকালো। সে অনুভব করে তার শরীরে কোনো কাপড় নেই, সে মেঝেতেই শুয়ে আছে। চারপাশ অন্ধকার। মায়া অন্ধকার একদম সহ্য করতে পারে না, কারণ ছোটবেলা থেকেই তার অন্ধকারে খুব ভয় লাগে। সে চিৎকার করে ডাকার চেষ্টা করে, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না। বুক ফেটে কান্না আসছে তার। ঠিক তখনই ঘরের দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। মায়ের সাথে সাথেই বিছানার চাদর আর পরে থাকা শাড়ি দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করে। তার বুক ঠিপ ঠিপ করছে। মাহিরা আসলো নাকি আবার? কিন্তু তখনই রুমের লাইট জ্বলে ওঠে।
মায়া দেখে 4 জন মেয়ে ঘরের ভিতরে প্রবেশ করছে। মায়াকে এই অবস্থায় দেখে তারা নিজেদের মধ্যে হাসাহাসি করে। একজনের হাতে বড় একটা লাগেজ। মায়া ভয়ে দেওয়ালের সাথে গিয়ে পিছিয়ে যায়। কি আপনারা কেন এসেছেন এখানে? মাহির কোথায়? আমাকে এখান থেকে নিয়ে যান দয়া করে। ম্যাম, ভয় পাবেন না। আমরা আপনাকে ভয় দেখাতে আসিনি, আমরা এসেছি আপনাকে সাজাতে। আমাদের ওপর দায়িত্ব পড়েছে আপনাকে সেরা সুন্দরী করে তোলার। কিসের সাজ? কিসের কি? আমি কোনো সাজগোজ করবো না। আপনারা আমাকে সাহায্য করুন, এখান থেকে বের হতে সাহায্য করুন। ওই জানোয়ারটা আমাকে শেষ করে দিয়েছে। আপনারা কি দেখতে পাচ্ছেন না আমার অবস্থা? আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন ম্যাম। আপনি সাজুন আর না সাজুন, আমাদের কাজ আমাদের করতেই হবে। মাহির স্যার আমাদের নির্দেশ দিয়েছেন, আপনাকে বিয়ে সাজে সাজাতে এসেছি আমরা। আজই আপনাদের বিয়ে। না না, আমি ওই জানোয়ারের বউ কিছুতেই হব না। মরে যাবো তবু ওই পশুর সাথে বিয়ে করব না আমি। আপনারা আমাকে ছেড়ে দিন, আমাকে বাড়িতে যেতে দিন। আপনারা তো মেয়ে, কেন একটা মেয়ের ক্ষতি চান আপনারা? আপনাদের কি দয়া মায়া হয় না আমার উপরে? মায়া ফুপিয়ে কাঁদতে থাকে আর হাত জোর করে আকুতি করতে থাকে, কিন্তু মেয়েগুলোর উপর কোনো প্রভাব পড়ে না। তারা যেন যান্ত্রিক কোনো মানুষ যারা শুধু টাকার বিনিময়ে কাজ করতে এসেছে। তাদের ভিতর থেকে সাইমা লাগেজের চেন খুলতে খুলতে মায়ের দিকে তাকিয়ে বলে, দেখুন, আমরা এত কথা শুনতে আসিনি। আমাদের হাতে সময় খুব কম। 2 ঘন্টার ভেতরে আপনাকে একদম নিখুঁতভাবে সাজাতে হবে। আপনি রাজি না হলেও আমাদের কাজ আমাদের করতে হবে। এই কাজটা ঠিকঠাক মতো করতে পারলে আমরা 4 লাখ টাকা পাবো। তাই আমরা আপনার কান্না বা অভিযোগ কিছুই শুনতে পারবো না। 4 লাখ টাকার জন্য আপনারা একটা মেয়ের জীবন নষ্ট হতে দিচ্ছেন? ধিক্কার জানাই আপনাদের। মাহির আপনাদের কত টাকা দেবে বলেছে? আমি তার ডাবল দেব। আমার বাবার নেতা আমজাদ খান, সে আপনাদের সব দেবে। শুধু আমাকে এখান থেকে পালানোর পথ করে দিন। কিন্তু মাহির স্যার আমাদের মেরে ফেলবে। দরজার সামনে 10 জন গার্ড আছে, তাই চুপচাপ আমাদের কথা শুনুন। আর কোনো কথা শুনতে চাই না আমরা। আপনারা আমাকে ওই জানোয়ারের হাতে তুলে দিতে পারেন? ছেড়ে দিন আমাকে বলছি, আমি চিৎকার করবো, সবাইকে ডেকে আনবো। চিৎকার করে কোনো লাভ নেই। এই ঘর সাউন্ড প্রুফ, বাইরে একটা পিঁপড়াও আপনার আওয়াজ শুনতে পাবে না। চুপচাপ বাথরুমে চলুন, আগে আপনাকে গোসল করাতে হবে, তারপর বাকি কাজ। মায়া না করে, কিন্তু 4 জন মেয়ে মিলে মায়াকে জোর করে ধরে বাথরুমে নিয়ে যায়। তারা মায়াকে গোসল করায়। মায়া কেবল দাঁড়িয়ে চোখের পানি ফেলে। গোসল শেষ করে তারা মায়াকে দামি লেহেঙ্গা পরায় এবং একজন হাতে মেহেদি দিতে থাকে, একজন চুল বাঁধতে থাকে, আরেকজন সাজাতে থাকে। আয়নায় মায়া নিজেকে দেখে চিনতে পারে না। তাকে অনেক কিউট আর মায়াবী লাগছে, কিন্তু তার চোখের মণিতে কোনো প্রাণ নেই। তারা যেন একটা জীবন্ত লাশকে অনেক সুন্দর করে সাজিয়ে তুলেছে। খুব সুন্দর করে সাজালেন, কিন্তু এই সাজ কার জন্য? যে মানুষটা আমার সম্মান কেড়ে নিল তার জন্য? সাজ একদম কমপ্লিট। আপনাকে সত্যিই পরীর মতো লাগছে। মাইট স্যার দেখলে পাগল হয়ে যাবে। এখন চুপচাপ বসে থাকুন। আমরা এখন স্যারের অনুমতির জন্য বাইরে যাচ্ছি। খাবার দাবার নিয়ে কেউ আসবে হয়তো, তখন খেয়ে নেবেন। আমি খাবো না। বিষ থাকলে দিন, বিষ খেয়ে মরে যাই। ওই পশুর মুখ দেখার চেয়ে মৃত্যু অনেক ভালো। আমাকে একা ছেড়ে দিন আমাকে। মেয়েগুলো মায়ের কথার কোনো উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মায়া সেজে গুজে বসে আছে। ওদিকে নেতা আমজাদ খানের বাড়িতে এখন শোকের ছায়া নেমে এসেছে। বাড়ির ভিতরের লোকজন আর আত্মীয় স্বজনে ভর্তি। সবার মুখে একই কথা, আমজাদ খানের মেয়ে মায়া বিয়ের দিন উধাও হয়ে গেছে। আমজাদ খান মাথা নিচু করে বসে আছে, তার পাশেই তার স্ত্রী কান্নাকাটি করছে। আমজাদ খান আকাশ পাতাল এক করে ফেলেছেন, কিন্তু মায়ের কোনো খবর নেই। ঠিক তখনই আকাশ আমজাদের বাড়িতে প্রবেশ করে। আকাশ খবর পেয়েছে মায়াকে তুলে নিয়ে গেছে। আকাশ বাবা, তুমি এসেছো? কি হবে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। মায়া আর মিম গেছিলো পার্লারে, ভিড় ছিল না বলে লোক পাঠিয়েছিলাম। মিমকে রাস্তায় পরে থাকতে দেখে আমার লোকেরা বাড়িতে নিয়ে এসেছে। কিন্তু আমার মা কোথায় আকাশ? তাকে কারা নিয়ে গেছে কিছু বুঝতে পারছি না। থানা, পুলিশ, ম্যাজিস্ট্রেট সবার কাছে ফোন করেও কোনো কাজ হয়নি। আঙ্কেল শান্ত হন, আমার বাবার থেকে সব শুনেছি। আপনি একদম চিন্তা করবেন না, আমরা তাকে খুঁজে বের করবই।
আকাশ, আমার মেয়েটা তো এমন না, সে কোনোদিন নিজের ইচ্ছায় কারোর সাথে যাবে না। লোকজন কথা বলছে, তারা বলছে মায়া নাকি পালিয়ে গেছে। আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাচ্ছে বাবা। আমার মেয়েটা কি সত্যিই আমায় ছেড়ে চলে গেছে? না আঙ্কেল, লোকজন কি বলেছে তাতে কোনো কান দেবেন না। আমি জানি মায়া কেমন, সে বিপদে পড়েছে এটা নিশ্চিত। আমি মায়াকে চিনি, ও কোনোদিন এমন কাজ করবে না যাতে আপনার সম্মান নষ্ট হয়। চিন্তা করবেন না, আমি আমার এক বন্ধুকে ডেকেছি, সে এ ব্যাপারে খুব এক্সপার্ট। সে ঠিকই মায়াকে খুঁজে বের করতে পারবে। সে কি পারবে আমার মেয়েকে ফিরিয়ে আনতে? আমরা যা কিছু আছে সব দিয়ে দিব তোকে, শুধু আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি আর সইতে পারছি না। মায়ার মা তো না খেয়েই পড়ে আছে। আমার বন্ধু পারবে, আমি ওকে অলরেডি ফোন করেছি, সে আসছে। আপনি শুধু নিজেকে শান্ত রাখুন। আমাদের দ্রুত কাজ করতে হবে, দেরি করলে বিপদ বাড়তে পারে। আকাশ ভাইয়া, আমি ওদের গাড়িটা দেখেছি, লাল রঙের একটা মাইক্রোবাস ছিল। ওরা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। মায়া আপু অনেক চিৎকার করছিল, আমি কিছু করতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিন। তোমার কোনো দোষ নেই মিম। ওরা সবাই মাস্ক পরা ছিল, তবে ওদের কথাবার্তা শুনে মনে হলো ওরা অনেক প্রভাবশালী কারোর হয়ে কাজ করছে। মায়া আপুকে ওরা ম্যাডাম বলে ডাকছিল, কিন্তু খুব রুক্ষ ছিল ওদের ব্যবহার। আকাশ ভাইয়া, আপুকে বেঁচে আছে, আমার খুব ভয় লাগছে। অবশ্যই বেঁচে আছে, মায়াকে মারার জন্য ওরা নিয়ে যায়নি, নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে। আঙ্কেল, আপনি কি কারোর সাথে কোনো ঝামেলায় জড়িয়েছিলেন ইদানিং? কোনো শত্রুতা? রাজনীতি করি বাবা, কত শত্রু আমার, কিন্তু তাই বলে আমার মেয়ের ওপর আঘাত করবে এটা ভাবিনি। কেন পুলিশ এখনো কোনো ক্লু পাচ্ছে না? ঠিক তখনই আকাশের বন্ধু ভিতরে প্রবেশ করে। সে আর কেউ নয়, মাহিন চৌধুরী, আকাশের কাছের বন্ধু মাহিন চৌধুরী। আকাশ বিধ্বস্ত অবস্থায় সোফায় বসে থাকে, তার পরনে এখনও বিয়ে শেরওয়ানি। আকাশ মাহিরকে দেখা মাত্রই জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। মাহির, তুই এসেছিস? দেখ ভাই, কি হয়ে গেল। আমার মায়াকে কেউ তুলে নিয়ে গেছে, সব জায়গায় খুঁজেও কোথাও পাচ্ছি না ওকে। সিসিটিভি ফুটেজেও কিছু বোঝা যাচ্ছে না। আমার এখন কি হবে রে? আমি ওকে ছাড়া বাঁচবো না। মাহির আকাশের পিঠে হাত রাখে, তার ঠোঁটের কোণে এক চিলতে শয়তানি হাসি ফুটে ওঠে যে আকাশ দেখতে পায় না। মাহির মনে মনে হাসছে, কারণ সে জানে মায়া এখন কোথায় আছে। আরে আকাশ, তুই শান্ত হ, এভাবে ভেঙে পড়লে চলে? আমি এসেছি তো, তুই চিন্তা করিস না ভাই। মায়া ভাবিকে আমি খুঁজে বের করবই, আমার যত লোক আছে সবাইকে লাগিয়ে দেব। মায়া যেখানেই থাকুক না কেন, আমি তাকে তোর সামনে নিয়ে আসব। তুই শুধু নিজের খেয়াল রাখ। তুই বলছিস তো মাহির, তুই ছাড়া আমার এখন আর কেউ নেই। আমজাদ আঙ্কেলও খুব ভেঙে পড়েছে। তুই তো জানিস এই শহরে তোর পাওয়ার কত, পুলিশও তোর কথা শোনে। তুই প্লিজ মায়াকে উদ্ধার কর। একদম চিন্তা করিস না, পুলিশ কি করবে, আমি যা করতে পারবো। মায়াকে আমি খুব দ্রুতই খুঁজে বের করব। তুই বরং আঙ্কেলকে গিয়ে আশ্বস্ত কর। আমি এখনই বেরিয়ে পড়ছি সব খবর নিতে। মাহির আকাশকে সান্ত্বনা দিয়ে আমজাদ খানের সাথে দেখা করতে যায়। আমজাদ খান তখন ড্রয়িং রুমে পায়চারি করছে। মাহিরকে দেখা মাত্রই তিনি কিছুটা আশ্বস্ত হলেন। মাহির আমজাদ খানের সামনে গিয়ে দাঁড়ালো। মাহিরের মতো এত পাওয়ারফুল বিজনেসম্যান তার পাশে আছে দেখে আমজাদ খান মনে মনে কিছুটা স্বস্তি পেলেন। তিনি জানেন মাহির চৌধুরী চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে। মাহির বাবা, তুমি এসেছো? মায়ের কোনো খবর কি পেয়েছো? আমি তো ওর চারদিকে লোক পাঠিয়েছি, কিন্তু কেউ কোনো হদিশ পাচ্ছে না। বিয়ের দিন এভাবে একটা মেয়ে গায়েব হয়ে যাবে আমি ভাবতেই পারছি না। আমার সব মান সম্মান ধুলে মিশে যাচ্ছে বাবা। আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করছি। আমার সোর্সরা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। মায়াকে যে বা যারা নিয়ে গেছে তারা ধরা পড়বেই। আমি নিজে গিয়ে তদারকি করবো সব। আকাশকেও বলে এসেছি, ও যেন ভেঙে না পড়ে। তুমি আছো বলে আমার সাহস বাড়ছে বাবা। তুমি আকাশকে দেখে রাখো, মায়াকে যেন সুস্থ অবস্থায় ফিরিয়ে পাই। তোমার প্রতি আমার অনেক বিশ্বাস মাহির। সেই বিশ্বাস আপনি রাখতে পারেন আঙ্কেল। আমি আসছি, মায়ের জন্য যা করা দরকার আমি সব করব। মাহির বাড়ি থেকে বেরিয়ে নিজের গাড়িতে ওঠে, তার মুখে হাসি। সে সরাসরি নিজের সেই গোপন বাংলোর দিকে রওনা হয় যেখানে মায়াকে আটকে রাখা হয়েছে। মাহির গাড়ি থেকে নেমে মায়ের ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের দরজা খুলে সে ভিতরে প্রবেশ করে। মাহিরকে দেখা মাত্রই মায়া বলে, তুই
তুই আবার কেন এসেছিস? তোর কি লজ্জা করে না? তুই তো একটা অপরাধী। তুই আমার জীবনটা নষ্ট করেছিস মাহির। তুই জানিস না আমার বাবা তোকে খুঁজে বের করবে। তুই কেন করলি আমার সাথে এমন? আরে জান সোনা, এত রাগ করো না। তোমার বাবা তো আমাকে দেখে খুবই খুশি। তিনি তো আমাকেই দায়িত্ব দিয়েছে তোমাকে খুঁজে বের করার। আর তোমার ওই আকাশ, ও তো আমার কাছের বন্ধু। কেউ কল্পনাও করতে পারছে না যে মায়া এখন মাহির চৌধুরীর বিছানায়। কি? আকাশের বন্ধু তুই? আমার বাবার পরিচিত? আল্লাহ গো, তুই একটা হারামি। তুই আকাশের বন্ধু হয়ে এমন কাজ করতে পারলি? ছি মাহির, তোকে মানুষ ভাবতেও ঘৃণা হয়। তুই তো একটা কুলাঙ্গার। যা ইচ্ছা বলো, কিছুই মনে করবো না। কারণ তুমি খুব শীঘ্রই আমার বউ হতে যাচ্ছ। নিচে কাজে বসে আছে, চলো চলতি। তুমি শুধু কবুল বলবে আর আমাদের বিয়ে হয়ে যাবে। আমি মরবো তবুও তোকে বিয়ে করব না। তুই যা ইচ্ছে করতে পারিস, তুই আমাকে জোর করে বিয়ে করতে পারবি না। আমি চিৎকার করব, সবাইকে জানাবো তুই আমাকে রেপ করেছিস। তুই একটা জানোয়ার। মাহির মায়ের কথার উত্তরে কোনো রাগ করে না। সে পকেট থেকে তার মোবাইল ফোনটা বের করে মায়ের চোখের সামনে ধরে। তারপর হাসতে হাসতে বলে, এই ফোনে আমাদের সব কিছুর ভিডিও করা আছে, বুঝতে পারছো? চলো এখন। মাহির মায়ের হাত ধরে টেনে আনে। মায়া আসতে চায় না, তার সমস্ত শরীর রাগে আর ঘেন্নায় কাঁপতে থাকে। মাহির মায়ার উপর যে পাশবিক নির্যাতন চালিয়েছে তার সবটাই সে ভিডিও করে রেখেছে। মায়া বুঝতে পারে তার পালানোর আর কোনো পথ নেই। কি হলো মায়া, আসো। আর এখন কেন চুপ হয়ে গেল? এই ভিডিওটা যদি আমি এখন আকাশের কাছে পাঠিয়ে দিই, তাহলে সে কি তোমাকে আর গ্রহণ করবে? সমাজ কি তোমাকে মেনে নেবে? তোমার বাবা কি সম্মান নিয়ে মুখ দেখাতে পারবে? এখন বলো, তুমি কি চাও? ভিডিওটা ভাইরাল হবে নাকি কবুল বলবে? তুই তো নিচ হতে পারিস মাহির। তুই ভিডিও করেছিস? তুই তো একটা ইবলিসের বাচ্চা। তুই আমাকে শেষ করে দিলি। কেন করলি এমন আমার সাথে? আমি তোর কি ক্ষতি করেছিলাম? কেন তুই আমার পিছনে হাত ধুয়ে পড়ে আছিস? তোমাকে আমি ভালোবাসি মায়া, তাই তোমাকে পেতে চেয়েছি। এখন জেদ করো না, ভালোই ভালোই কবুল বলবা, তাহলে ভিডিওটা ডিলিট করে দেব। আর যদি না করো, তবে আকাশ এখনই তার হোয়াটসঅ্যাপে একটা গিফট পাবে। কি রেডি তো তুমি? না না মাহির, ওইটা করো না। আকাশ ওটা দেখলে আমাকে ভুল বুঝবে। আমার বাবা হার্ট অ্যাটাক করবে। তুমি যা বলবে আমি তাই করবো। তবুও ভিডিওটা কাউকে দেখাবে না। আমি আমি তোকে বিয়ে করবো, কবুল বলবো আমি। তবুও আমাকে পরিবারের সামনে খারাপ করো না। মাহির মুচকি হেসে মায়ের হাত ধরে টেনে নিচে নিয়ে আসে। কাজে বিয়ে পড়ানো শুরু করে। মায়া কবুল বলতে বাধ্য হয়। তার কলম দিয়ে সই করার সময় হাত কাঁপছিল, কিন্তু মাহিরের চোখের ইশারায় সে বাধ্য হয়। কাজী সাহেব বিয়ে পড়িয়ে বিদায় নিল। মাহির মায়াকে নিয়ে অন্য একটা ঘরে প্রবেশ করে। দরজাটা ভিতর থেকে আটকে দিয়ে সে মায়ার দিকে এগিয়ে যায়। মায়া তখনও লাল বেনারসি পরে দাঁড়িয়ে আছে। মাহির মায়াকে পিছন থেকে জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ ঘষতে ঘষতে বলে, তোমাকে অনেক বেশি ভালোবাসি মায়া, বিশ্বাস করো। তুমি আমার থেকে 1 বছরের বড়, কিন্তু আমি যে তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। তোমার সেই ক্যাফের কথা মনে আছে? আকাশের সাথে সেদিন দেখা করছিলে, তুমি যখন লাল ড্রেস পরে হেঁটে আসছিলে, তখনই আমি ঠিক করেছিলাম তোমাকে আমার করে নেব। তোমার কথা ভুলতেই পারি না আমি। সামনে আসিনি আর আমি। ছাড় আমাকে মাহির। তোর ভালোবাসার কথা শুনে আমার বমি আসছে। তুই ভালোবাসা দিসনি, তুই দিয়েছিস যন্ত্রণা। তুই আমাকে কলঙ্কিত করেছিস। তোর মতো মানুষকে ভালোবেসে কেউ সারা জীবন সুখী হতে পারে না। তুই শুধু তোর পাওয়াই দেখেছিস। তোমাকে জানানোর ট্রাই করেছে, কিন্তু তুমি আকাশের সাথে বেশি মিশতে। আকাশ আমার বন্ধু, সে তোমার মতো সুন্দরী মেয়েকে বিয়ে করবে, আমি সেটা মেনে নিতে পারিনি। আকাশ তোমার যোগ্যই না, সে তো একটা ফায়দাবাজ। সে তোমাকে আমার মতো ভালোবাসতে পারতো না, তাই নিজের ক্ষমতা দিয়ে তোমাকে তরিয়ে এনে বিয়ে করে ফেলেছে। তুই বন্ধুত্বের অমর্যাদা করেছিস। তুই একটা বিশ্বাসঘাতক। আকাশ তোকে বিশ্বাস করে, আর তুই তুই তার হবু বউকে তুলে আনলি। তুই কি করে ভাবলি আমি তোকে কোনোদিনও ভালোবাসবো? আমি তোকে ঘৃণা করি মাহি চৌধুরী। আমি সারা জীবন তোকে ঘৃণা করে যাব। ঘৃণা করো মায়া, ঘৃণার মাঝেও এক ধরনের নেশা আছে। আমি যে তোমাকে সবসময় ভালোবাসি, ফলো করেছি, সেসবের কী হবে? আমি জানি তুমি কোথাও যাও, কোথায় কার সাথে কথা বলো, কি করো। এখন তুমি মানো বা না মানো, আমি তোমার হাজব্যান্ড আর তুমি আমার বউ। এই সত্যিটা এখন থেকে তোমাকে মেনে নিতেই হবে। কখনোই না। তুই শুধু কাগজে কলমেই আমার স্বামী। আমার মনে তোর কোনো জায়গা নেই। তুই আমাকে জোর করে সই করিয়েছিস। এটা কোনো বিয়ে নয়, এটা একটা ডাকাতি। তুই একটা ডাকাত। ভিডিও ডিলিট করে দিবি।
ডাকাতি হোক বা ভালোবাসা মায়া, তুমি এখন আমার। চলো আমরা শুরু করি বাসর। আজ আমাদের বাসর। অনেক দিন ধরে এই রাতটার জন্য আমি অপেক্ষা করেছি। তোমাকে আজ আমার ভালোবাসা দিয়ে ভাসিয়ে দিব সোনা, এসো আমার কাছে। খবরদার মাহির, তুই যদি আর এক পায়ে গিয়েছিস তবে আমি তোকে মেরে ফেলবো। তুই আমাকে ছবি না বলছি। তুই জানিস না আমি তোকে কতটা ঘৃণা করি। তুই একটা পশুর থেকে অধম। তোকে স্বামী হিসেবে ভাবতে আমার নিজেকেই ঘৃণা লাগছে। মাহির মায়ের কথা শুনে হাসতে হাসতে তার খুব কাছে চলে আসে। সে মায়ের কোমর জড়িয়ে ধরে নিজের শরীরের সাথে মিশিয়ে নিতে চায়। মায়া আর নিজেকে সামলাতে পারে না। সে তার সমস্ত শক্তি দিয়ে মাহিরের গালে কষিয়ে একটা চড় বসিয়ে দিল। চড়ের শব্দে পুরো ঘর যেন কেঁপে ওঠে। মাহির অবাক হয়ে নিজের গালে হাত দেয়। তার চোখে চাহনি এক নিমেষেই পাল্টে গেছে। হারামি, তোর এত বড় সাহস! তুই ভেবেছিস আমি তোকে ছেড়ে দেবো? তুই আমাকে বিয়ে করলেই সব পেয়ে গেছিস? তুই তো একটা কাপুরুষ। তুই আমাকে তুলে এনেছিস কারণ তোর সাহসে কোলায় না যে সামনে আসবি। তুই একটা ভিডিও দিয়ে আমাকে ব্ল্যাকমেল করেছিস। ছি মাহির। মায়া, তুমি আমার গায়ে হাত তুললে? তুমি জানো এই মাহির চৌধুরীর গায়ে আজ পর্যন্ত কেউ হাত তোলার সাহস করেনি। তুমি সেটা করলে। ঠিক আছে মায়া, এই চড়ের শোধ আমি নেব। বাসর রাতে এই উপহারটা দেওয়ার জন্য ধন্যবাদ। এখন দেখো মাহির চৌধুরী কি করতে পারে। কি করবি তুই? মারবি আমাকে নাকি আবার রেপ করবি? যা ইচ্ছে কর, মেরে ফেল। তবুও তোকে এই বিছানায় জায়গা দিব না। তুই একটা জানোয়ার, একটা লম্পট। তুই শুধু শরীরের লোভী। তুই ভালোবাসা কি বুঝিস? তুই ভালোবাসা মানে জানিস শুধু জোর করা। তুই তো একটা মানসিক রোগী। তোকে তোকে পাগলা গাড়োতে দেওয়া উচিত। মাহির মায়ার চুলের মুঠি ধরে তাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল। মায়ের চিৎকার আবারও শুরু হয়। মাহির কোনো কথা না বলেই মায়ের উপর ওঠে। মায়ের গালি আর অপমান মাহিরকে যেন আরও বেশি উত্তেজিত করে তোলে। সে পৈশাচিক উল্লাসে মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। মায়া কাঁদতে কাঁদতে চিৎকার করে গালি দিতে থাকে, কিন্তু মাহির সেসব শুনে অট্টহাসি দিতে থাকে। মায়া বুঝতে পারে তার এই রাতটা হবে যন্ত্রণার এক দীর্ঘ ইতিহাস। মাহির কোনো দয়া দেখায় না। সে বারবার মায়াকে নিজে দখলে নিতে থাকে, আর মায়া অসহায়ভাবে তার ভাগ্যের উপর অভিশাপ দিতে থাকে। তুই অনেক খারাপ মাহির। তুই কোনোদিনও সুখ পাবি না। তুই আমাকে শুধু শারীরিকভাবেই পাবি, মন কোনোদিনও পাবি না। তুই একটা জঘন্য মানুষ। তোকে আমি কোনো দিন ক্ষমা করবো না। তুই আমাকে মেরে ফেল মাহির, প্লিজ আমাকে মেরে ফেল। তোমাকে মারবো না মায়া, তোমাকে বাঁচিয়ে রাখবো আমারই ঘরে। প্রতিদিন তুমি আমার কাছে আসবে, আর প্রতিদিন আমি তোমাকে আমার ভালোবাসা বুঝিয়ে দেব। তুমি যত গালি দেবে আমি তত বেশি আনন্দ পাবো। এখন চুপ করো শোনা, বাসর রাতে এত কথা বলতে নেই। মায়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আর মাহির তার দিকে তাকিয়ে হাসছে। ঘর জুড়ে নেমে আসে এক অন্ধকার নিঃশব্দতা, যেখানে শুধু মায়ের কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হতে থাকে। মাহির মায়ের চোখের পানি মুছে দিতে যায়। মায়া তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মাহির বুঝতে পারে মায়াকে পোষ মানানো এত সহজ হবে না, কিন্তু সে তো হার মানার পাত্র নয়। মায়া বিছানায় গুটিসুটি মেরে পড়ে থাকে, আর মাহির ড্রয়িং রুমে গিয়ে একটা সিগারেট ধরালো। সে জানে মায়া এখন তার খাঁচায় বন্দি। আকাশ বা আমজাদ খান কেউই তাকে এখান থেকে উদ্ধার করতে পারবে না। মাহির নিজের মনেই হাসতে থাকে, আর মায়ের অপমানের কথাগুলো তার কানে বাজতে থাকে। সে মনে মনে বলে, দোস্ত, তোর হবু বউ এখন আমার বিছানায়, আর তুই তাকে খুঁজে বেড়াচ্ছিস। সে এখন আমার বউ, আমার সব। মাহি ধীর পায়ে আমজাদ খানের বাড়ির ভিতরে এসে দাঁড়ায়। আকাশও আছে এখানে। সবাই আশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। আমজাদ খান পায়চারি করা থামিয়ে দিয়েছে। মাহিরকে দেখা মাত্রই বাড়ির সবাই তার চারপাশে ঘিরে ধরে। মাহির, তুমি একা এলে যে? মায়াকে কি পাওয়া যাচ্ছে? পুলিশ কি কোনো খবর দিলে? আমার মেয়েটা কোথায় আছে কিছু জানতে পারলে? হ্যাঁ মাহির, কোনো খোঁজ পেলি? তোর তো অনেক সাথে পরিচয়, তুই ছাড়া সম্ভব নয়, বল কিছু। মাহির আমজাদ আর আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তার মুখে কোনো চিন্তার ছাপ নেই, বরং এক অদ্ভুত তৃপ্তি খেলা করছে। সে বলে, চিন্তা করবেন না আপনারা, মায়া খুব ভালো আছে, একদম নিরাপদে আছে। আসলে মায়াকে অন্য কেউ নয়, আমি নিজেই তুলে নিয়ে গিয়েছিলাম। আর শুধু তুলে নিয়ে যাওয়া নয়, মায়াকে আমি বিয়েও করে ফেলেছি। আমাদের বাসরও হয়ে গেছে। এখন সে আমার বিবাহিত স্ত্রী। কথাটা শোনা মাত্রই আমজাদ খান কয়েকবার পিছিয়ে যায়। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তিনি অবিশ্বাসের দৃষ্টিতে মাহিরের দিকে তাকিয়ে থাকে।
আকাশও যেন চমকে ওঠে। আকাশের বুক ফেটে চিৎকার বেরিয়ে আসতে চায়। আমজাদ খান কাঁপা কাঁপা গলায় এগিয়ে আসে মাহিরের দিকে, তারপর বলে, কি বললে মাহির? নিজের বন্ধুর হবু স্ত্রী তুষি তুলে নিয়ে গেলিদা, তাও আবার বিয়ের দিন। তোমার কি কোনো লজ্জা নেই? তুমি এই বেইমানি করলে কেন? আকাশ আর সহ্য করতে পারে না। সে ছুটে এসে মাহিরের কলার চেপে ধরে। মাহির স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। আকাশ জোরে মাহিরের গালে এক ঘুষি বসিয়ে দেয়। বেঈমান, হারামি, তুই আমার সাথে এই করলি মাহির? তোকে আমি বিশ্বাস করে আমার সাথে নিয়ে আসতাম মায়াকে দেখানোর জন্য। তুই জানতি না আমি মায়াকে কতটা পছন্দ করি? তুই সব জেনেও এই কাজ করলি? তোকে আমি ভাবতাম, আর তুই আমাকে পিঠ পিছে ছুরি মারলি। মায়াকে তুই পছন্দ করলি আর তাকেই তুলে নিয়ে গেলি। তুই কি মানুষ নাকি জানোয়ার? পছন্দ করেছি বলেই তো ছিনিয়ে নিয়েছি আকাশ। তুই শুধু দূর থেকে দেখতে, আর আমি তাকে আপন করার পরিকল্পনা করতাম। ভালোবাসা সবার কপালে থাকে না, মায়া শুধু আমার, আর চিরকাল আমারই থাকবে। বেইমানি বলিস আর যাই বলিস, আমি আমার লক্ষ্যে সফল। তোর মতো বন্ধু থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। তুই একটা জানোয়ার মাহির। আমি তোকে পুলিশে দেব, তোকে ফাঁসিতে ঝোলাবো আমি। তুই মায়াকে কষ্ট দিয়েছিস, তুই তাকে জোর করে বিয়ে করেছিস, তোকে আমি ছাড়বো না। আকাশ আবারও মাহিরকে মারার জন্য হাত তোলে। তখনই মাহির হাতের আঙুলে একটা তুড়ি বাজায়। সাথে সাথে ঘরের দরজা দিয়ে মাহিরের ডজন খানেক বডিগার্ড ভিতরে ঢুকে পড়ে। তাদের হাতে অস্ত্র। আমজাদের তার লোকজন ভয়ে এগোয় না। মাহির শান্ত গলায় কথা বলতে শুরু করে। আমার এক ইশারায় তোরা সবাই এখনই মরবি, কিন্তু তোদেরকে মারার ইচ্ছা আজ আমার নেই। আমি এখানে শুধু সত্যিটা বলতে এসেছি। আমি মাহির চৌধুরী। কী করতে পারি আর না পারি সেটা কারো অজানা নয়, তাই চুপচাপ সবটা শুনে বসে থাকুন। মায়াকে আমি ভালোবাসি, তাই তাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছি। সে এখন আমার অর্ধাঙ্গিনী। আর কোনো কথা নেই। আশা করি কেউ যদি বাড়াবাড়ি করার চেষ্টা করেন তবে তার লাশ এই ঘর থেকে বের হবে। মাহির ঘর থেকে বেরিয়ে যায়। কেউ তাকে আটকানোর সাহস পায় না। মাহির চৌধুরী শুধু টাকাওয়ালা নয়, সে প্রচণ্ড ভয়ঙ্কর একজন মানুষ। চৌধুরী গ্রুপের একমাত্র মালিক হওয়ার সুবাদে তার ক্ষমতা আকাশ ছোঁয়া। মাহির দেখতে অত্যন্ত সুদর্শন, 6 ফুট লম্বা সুঠাম দেহ, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, মুখে সবসময় হালকা খোঁচা দাড়ি থাকে যা তাকে আরও আকর্ষণীয় করে তোলে। তার চোখে চাহনিতে এক অদ্ভুত তীব্রতা থাকে যা মানুষকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এই সুন্দর চেহারার আড়ালে লুকিয়ে থাকে এক জেদি আর হিংস্র মানুষ। আকাশ মেঝেতে বসে পড়ে ফুপিয়ে কাঁদতে থাকে। সে মায়াকে মনে মনে খুব ভালোবাসত। মাহিরকে সে সাথে করে নিয়ে আসতো যাতে মাহির তাদের পাহারা দেয়। মাহির সবসময় মুখে মাস্ক পরে আসতো যাতে কেউ তাকে চিনতে না পারে। মায়ার সাথে দু একবার মাহিরের কথা হয়েছিল, কিন্তু মায়া জানতো না এই মাস্ক পরা লোকটাই একদিন তার জীবনের কাল হয়ে আসবে। আকাশ কখনোই নিজের মনের কথা মায়াকে বলতে পারেনি, আর সেই সুযোগটাই মাহির কাজে লাগিয়েছে। মাহির তার ল্যান্ড রোভার গাড়ি নিয়ে নিজের বাংলোর দিকে রওনা হয়। রাস্তার মাঝপথে জ্যামে গাড়ি আটকে যায়। প্রখর রোদে এক ছোট বাচ্চা মেয়ে রাস্তায় ফুল বিক্রি করছে। মেয়েটার মুখটা রোদে পুড়ে তামাটে হয়ে গেছে। সে একটা মাঝবয়সী লোকের কাছে গিয়ে বারবার ফুল নেওয়ার জন্য অনুরোধ করছে। স্যার, একটা ফুল নেন না, আমার মা খুব অসুস্থ, ঘরে টাকা নাই স্যার। একটা ফুল নিলে মায়ের জন্য ওষুধ কিনতে পারবো, দয়া করেন স্যার, একটা ফুল নেন। লোকটা বিরক্ত হয়ে মেয়েটাকে ধাক্কা দেয়। মেয়েটা তবুও লোকটার পা ধরে কান্নাকাটি করতে থাকে। লোকটা হঠাৎ ক্ষিপ্ত হয়ে মেয়েটার পেটে এক লাথি মারে। মেয়েটা ছিটকে রাস্তার এক পাশে পড়ে গেল। তার হাতে ঝুড়ি থেকে সব ফুল ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মাহির গাড়ির ভিতর থেকে এই দৃশ্যটা দেখছিল। তার খুব খারাপ লাগে। সে দ্রুত গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে যায়। মাহির গিয়ে সেই লোকটার কলার চেপে ধরে জোরে তার গালে চড় মারে। একটা ছোট বাচ্চার গায়ে হাত তুলতে তো লজ্জা লাগে না? শুয়োরের বাচ্চা, মানুষের বাচ্চা নাকি তুই? আপনি কে ভাই? মাঝখান থেকে মাতবরি করেছেন কেন? সরুন পথ থেকে। তখনই মাহিরের গার্ডরা গাড়ি থেকে অস্ত্র হাতে বেরিয়ে আসে। লোকটা মাহিরের বডিগার্ডদের দেখে ভয়ে কাঁপতে শুরু করে। সে কোনো কথা না বলে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।
মাহির এবার মেয়েটার দিকে তাকালো। মেয়েটা ধুলো ঝেড়ে উঠে দাঁড়ায়, তার চোখে পানি। সে মাহিরের সামনে তার ফুলের ঝুড়িটা তুলে ধরে। স্যার, আমার ফুলগুলো লইয়া যান। আপনার ম্যাডাম দেখলে খুব খুশি হইব। আমারে কিছু টাকা দেন স্যার, মায়ের জন্য ওষুধ কিনুম। ফুলগুলা খুব তাজা স্যার। মাহির মুচকি হাসে। মেয়েটার কথা শুনে তার চোখের সামনে মায়ের মুখটা ভেসে ওঠে। মায়া ফুলের খুব ভক্ত। মাহির পকেট থেকে মানিব্যাগ বের করে 1,000 টাকার একটা নোট মেয়েটার হাতে দেয়, সাথে আরও 3,000 টাকা দেয়। তোমার সব ফুল আমি নিয়ে নিচ্ছি, এই নাও টাকা। তাড়াতাড়ি বাড়িতে যাও, আর মায়ের জন্য ওষুধ আর ভালো ভালো খাবার নিয়ে যাও। আর কখনো রোদে এভাবে ঘুরবে না। অনেক ধন্যবাদ স্যার, আপনি খুব ভালো মানুষ। আপনার ম্যাডাম আপনারে অনেক ভালোবাসবো। এই যে সব ফুল লন স্যার। মাহি সবগুলো ফুল হাতে নেয়। গোলাপের গন্ধ তার নাকে এসে লাগে। সে ভাবছে এই ফুলগুলো দেখলে মায়ের রাগ হয়তো কিছুটা কমবে। মায়ের অভিমানী মুখটা তার হৃদয়ে এক অদ্ভুত কাঁপন সৃষ্টি করে। মাহির আবারও গাড়িতে গিয়ে বসে। গাড়িটা এবার দ্রুত গতিতে তার বাংলোর দিকে ছুটতে থাকে। মাহির তার হাতে গোলাপ নিয়ে ঘরের দরজা খোলে। ঘরের ভিতর তখন অন্ধকার। মাহির সুইচ টিপতেই পুরো ঘর উজ্জ্বল আলোয় ভরে ওঠে। মায়া ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। তার চোখ মুখ কান্নায় ফুলে গেছে। মাহিরকে দেখা মাত্রই মায়ার দুই চোখে ঘৃণার আগুন জ্বলে ওঠে। মাহি ধীর পায়ে মায়ার দিকে এগিয়ে যায় এবং তার সামনে গোলাপগুলো বাড়িয়ে ধরে। এই নাও মায়া, তোমার জন্য খুব শখ করে এই ফুলগুলো নিয়ে এসেছি। দেখো কত সুন্দর তাজা গোলাপ। জানো, যে ফুল বিক্রি করছিল সে একটা মেয়ে। মায়ের মেডিসিন জোগাড়ের জন্য কারো কাছে হাত না পেতে কাজ করছে। একটা লোক মেয়েটাকে মারছিল, আমি তার থেকে সব কিনে নিলাম। জানি তুমি ফুলগুলো খুব ভালোবাসো, তাই ভাবলাম আমার বউকে একটু খুশি করি। নাও, ধরো ফুলগুলো। মায়া মাহিরের হাত থেকে ফুলগুলো কেড়ে নিয়ে জোরে ফ্লোরে আছড়ে ফেলে। তারপর পায়ের নিচে দিয়ে ফুলগুলো পিষতে শুরু করে। মায়ের এমন আচরণ দেখে মাহির রেগে যাওয়ার বদলে মুচকি হাসে। তোর এই নোংরা ভালোবাসার ফুল তুই নিজের কাছেই রাখ মাহি চৌধুরী। তুই কী ভেবেছিস এই কয়েকটা সস্তা ফুল দিয়ে তুই আমার জীবনটাকে যেটা ধ্বংস করেছিস তার প্রায়শ্চিত্ত করবি? তুই একটা কুলাঙ্গার। তোর মুখ দেখলেও আমার ঘৃণা লাগে। তুই আমার সামনে থেকে যা। মায়া, এত রাগ করে কেন জান? রাখলে তোমাকে আরও বেশি সুন্দর লাগে। এই যে ফুলগুলো নষ্ট করলে এতে কি আমার ভালোবাসা কমে যাবে? কখনো না। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি কল্পনাও করতে পারবে না। আমার এই ভালোবাসা পেতে মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, আর তুমি সেটা পায়ে মারাচ্ছ। লাইন দিয়ে খারাপ মেয়েরা দাঁড়িয়ে থাকে তোর মতো জানোয়ারের জন্য। আমি মায়া, আমি তোকে চিনি। তুই টাকার জোরে মানুষকে কিনতে পারিস, কিন্তু মন কোনোদিনও পাবি না। তুই আমাকে ধর্ষণ করেছিস, তুই আমার সম্মান লুটেছিস। এটাকে তুই ভালোবাসা বলিস? তোর মগজে কি গোবর ভরা? নাকি তুই তুই জন্মগতভাবে একটা মানসিক রোগী? ভালোবাসা তো এমনই হয় মায়া, একটু জেদ, একটু অধিকার, আর একটু পাগলামি। আমি তোমাকে চেয়েছি, তাই যে কোনো মূল্যে তোমাকে কাছে এনেছি। এটাকে যদি তুমি টর্চার ভাবো তবে তাই সই। আমার টর্চার সহ্য করাও ভাগ্যের ব্যাপার। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। তোমার ওই মায়াবী মুখটা দেখার জন্য আমি দিনরাত এক করে দিয়েছি। চুপ কর মাহির। তোর এই মিথ্যা প্রেম বা কাহিনী শুনতে আমার বমি আসছে। তুই আসলে কাউকে ভালোবাসতে জানিস না। তুই শুধু জানিস কিভাবে মানুষের ক্ষতি করতে হয়। তুই বেইমান। আকাশের সাথে বেইমানি করেছিস, আমার সাথে অন্যায় করেছিস। তুই কি ভাবিস তুই কেউ কোনোদিনও ক্ষমা করবে? তোর মতো অপরাধীর শেষ ঠিকানা হবে জেলখানা। মাহির মায়ার খুব কাছে এগিয়ে যায়। সে মায়ার চুলের একটা গোছা হাতে নিয়ে নাড়াচাড়া করতে থাকে। মায়ের রাগে মাহিরের হাত সরিয়ে দেয়, কিন্তু মাহির আবারও শক্ত করে ধরে। মাহিরের চোখে তখন এক পৈশাচিক নেশা। জেলখানা? মাহির চৌধুরীকে ধরার মতো হাত এখনো তৈরি হয়নি মায়া। আর বেমানি বলছো? ভালোবাসার সব জায়েজ। আমি তোমাকে পাওয়ার জন্য পুরো পৃথিবীকে জ্বালিয়ে দিতে পারি। তুমি বুঝছো না কেন আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি তোমার জন্য নিজের রাজত্ব ছেড়ে দিতে পারি, কিন্তু তোমাকে ছাড়তে পারবো না। তুই রাজত্ব ছাড়বি? তুই তো একটা স্বার্থপর। তুই আসলে নিজেকে ছাড়া আর কাউকেই ভালোবাসিস না। তোর এই ভালোবাসা একটা মরিচিকা। তুই আমাকে টর্চার করেছিস আর বলছিস ভালোবাসা? তুই একটা সাইকো মাহির। তুই তুই পাগল। তোকে পাগলা কারোতে পাঠানো উচিত। তোর মতো মানুষকে ঘৃণা করতেও আমার ঘৃণা লাগে। ঘৃণা করো মায়া, যত খুশি ঘৃণা করো।
ঘৃণার গভীরতা অনেক বেশি হয়। আমি চাই তুমি আমাকে নিয়ে ভাবো, সেই ঘৃণা দিয়েই হোক আর ভালোবাসা দিয়েই হোক, তুমি শুধু আমার চিন্তায় ডুবে থাকবে। আমি তোমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিব। তুমি দেখবে একদিন তুমি নিজেই আমার বুকে মাথা রাখবে। কখনো না, মরে গেলেও তোর বুকে মাথা দেবো না আমি। তুই কি প্রমাণ করতে পারবি যে তুই আমাকে ভালোবাসিস? শুধু মুখ দিয়ে বললেই হয় না, ভালোবাসা মানে উৎসর্গ। তুই কি উৎসর্গ করতে পারবি? তুই তো একটা কাপুরুষ। তুই শুধু অন্যের উপরে জোর দেখাতে পারিস, কিন্তু নিজের উপরে কষ্ট দিতে পারবি না। কি প্রমাণ চাও তুমি বলো? আমি সব দিতে পারি। তুমি যদি বলো এখনই আমি এই শহর জ্বালিয়ে দেব, তুমি যদি বলো আমি আকাশকে শেষ করে দেব, তুমি যা বলবে আমি তাই করব। শুধু বলো আমি কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে জান দিয়ে ভালোবাসি? বেশ, তাহলে আমার জন্য নিজেকে শাস্তি দিয়ে দেখো। যদি তুই সত্যি আমাকে ভালোবাসিস, তবে নিজের শরীরে আমার দেওয়া ক্ষত সহ্য করে দেখা। প্রমাণ কর যে তুই আমার জন্য নিজের রক্ত ঝরাতে পারিস। যদি পারিস তবে বুঝবো তোর কথায় কিছুটা হলেও সত্যতা আছে, নতুবা তুই একটা কাপুরুষ। মাহিরের চোখের মনি মুহূর্তেই কুঁচকে যায়, তার হাসি মুখটা গভীর হয়ে ওঠে। সে মায়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ মাহিরের ভিতরে এক অদ্ভুত উন্মাদনা কাজ করতে শুরু করে। সে পকেট থেকে একটা ধারালো ফোল্ডিং ছুরি বের করে আনে। ছুরি চকচকে ফলাটা ঘরের আলোয় চিকচিক করে ওঠে। মায় কিছুটা ভয় পেয়ে পেছাতে থাকে, কিন্তু মাহির স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তুমি প্রমাণ চাও মায়া? এই মাহির চৌধুরী কোনোদিন কোনো তর্কে হারে না, আর ভালোবাসার প্রমাণ দেওয়া আমার কাছে কোনো ব্যাপারই না। তুমি দেখতে চাও আমি কতটা পাগল তোমার জন্য? দেখো তবে আমি এই হাত দিয়ে তোমাকে স্পর্শ করেছি, আর সেই হাতই আজ তোমাকে প্রমাণ দেবে। মাহির কোনো দ্বিধা না করে ছুরির ধারালো ফলাটা তার নিজের বাঁ হাতের কবজির উপর বসিয়ে দেয়। মায়া অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে থাকে। মায়া ভাবে মাহির কখনো কিছু করবে না। মাহির এক টানে তার হাতের চামড়া ছিঁড়ে ফেলে, সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসতে শুরু করেছে। মাহির থামে না। সে উন্মাদের মতো একের পর এক দাগ দিতে থাকে নিজের হাতে। রক্ত টপ টপ করে ফ্লোরে পড়তে শুরু করেছে। মাহিরের মুখে কোনো ব্যথা ছাপ নেই, বরং সে এক অদ্ভুত তৃপ্তি নিয়ে হাসছে। দেখো মায়া, দেখো তোমার জন্য আমার রক্ত ঝরছে। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটাই রক্তই বলে দেবে। আমি সাইকো হতে পারি, আমি পাগল হতে পারি, কিন্তু আমার ভালোবাসা একদম খাঁটি। এই রক্ত সাক্ষী দিচ্ছে যে মাহির চৌধুরী শুধু তোমার। তুমি কি আরও দেখতে চাও? আমি পুরো হাতটা কেটে ফেলতে পারি তোমার জন্য। বলো, তুমি কি আরও প্রমাণ চাও? মায়া মাহিরের হাতের অবস্থা দেখে শিউরে ওঠে। ফ্লোরটা রক্তে ভিজে লাল হয়ে যাচ্ছে। মাহিরের সাদা শার্টের হাতা রক্তে ভিজে একাকার। মাহির যেন রক্ত নিয়ে খেলা করছে। সে আরও জোরে জোরে নিজের হাত কাটতে থাকে আর মায়ের দিকে এগিয়ে যায়। মায়ের রক্ত আর মাহিরের এই পৈশাচিক রূপ দেখে নিজের জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম। থামো মাহি, প্লিজ থামো। তুমি কি করছো এসব? তুমি তুমি পাগল হয়ে গেছো? রক্ত বন্ধ করো। তুমি তো মরে যাবে মাহি। প্লিজ আর কাটবে না, আমি আর দেখতে পাচ্ছি না। কেন থামবো মায়া? তুমিই তো চাইলে আমি নিজেকে শাস্তি দিই। দেখো আমি দিচ্ছি, আমি আরও দেব। আমি আমার বুকে তোমার নাম লিখে দেব এই ছুরি দিয়ে। তুমি আমার পাগলামি দেখতে চেয়েছিলে না? এই দেখো আমার পাগলামি। আমি তোমাকে ভালোবাসি মায়া, আমি তোমাকে ভালোবাসি। মাহির টলতে টলতে মায়ার সামনে গিয়ে দাঁড়ালো। তার হাত থেকে তখনও অঝরে রক্ত পড়ছে। মায়া মাহিরের রক্তাক্ত হাতের দিকে তাকিয়ে আর নিজেকে সামলাতে পারে না। তার মাথা বনবন করে ঘুরতে থাকে। মায়া টাল সামলাতে না পেরে মেঝেতে লুটিয়ে পড়ে। সে অজ্ঞান হয়ে যায়। মাহির রক্তাক্ত হাত নিয়ে মায়ের পাশে বসে পড়ে। তার অচেতন মুখের দিকে তাকিয়ে আবারও হাসতে শুরু করে। মায়ের জ্ঞান ফেরার সাথে সাথেই সে এক ঝটকায় বিছানায় উঠে বসে। তার বুক ধড়ফড় করছে আর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে আতঙ্কে চিৎকার করে উঠতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হয় না। মায়ের দ্রুত চারপাশটা দেখে নেওয়ার চেষ্টা করে। তাই চোখের সামনে এখনও মাহিরের সেই রক্তমাখা হাত আর পৈশাচিক হাসি ভাসছে। সে আতঙ্কিত দৃষ্টিতে মেঝের দিকে তাকালো। রক্ত কোথায়? মাহির কোথায় গেল? আমি তো দেখলাম ও নিজের হাত কাটছিল। মেঝেতে তো অনেক রক্ত ছিল। তাহলে তাহলে সব গেল কোথায়? মাহির কোথায়?
মায়া বিছানা থেকে নেমে ফ্লোরে হাত দিয়ে দেখে মেঝেটা একদম পরিষ্কার, সেখানে কোনো রক্তের দাগ নেই, এমনকি একটা গোলাপের পাপড়িও পড়ে নেই। সব কিছু একদম স্বাভাবিক আর গোছানো। তার মনে হয়েছে সে হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছিল। মায়ের লোকটা কি আসলেই পাগল? কেন সে আমার সাথে এমন পাগলামি করছে? আমাকে ভালোবাসলে কি কেউ এভাবে জোর করে? আমার কি দোষ ছিল? আমাকে যদি সে ভালোই বাসে তাহলে আগে কেন বলেনি? কেন আমাকে বিয়ের দিন সবার সামনে থেকে জোর করে তুলে আনলো? তারপর পশুর মতো আমার উপরে শক্তি খাটিয়ে আমার সব কিছু কেড়ে নিল। এটাকে কি ভালোবাসা বলে? জানি না মানুষ কি চায়। ওকে এবার কি মেরে ফেলবে, নাকি এইভাবেই ধীরে ধীরে করে শেষ করবে? মাহিরের সে পাশবিক নির্যাতনের স্মৃতি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ঠিক তখনই ঘরের দরজা খোলার শব্দ হয়। মাহির ঘরে ঢোকে। তার পরনে এখন একটা ঢিলে ঢালা টি শার্ট। মায়া এক নজরে মাহিরের বাঁ হাতের দিকে তাকায়। মাহিরের হাতে সাদা ব্যান্ডেজ জড়ানো। ব্যান্ডেজের উপর দিয়ে হালকা রক্তের ছোপ দেখা যাচ্ছে। তার মানে মাহির সত্যিই নিজের হাত কেটেছে। মায়া ভয় শিউরে ওঠে। মাহিরের চেহারা এখন কিছুটা ফ্যাকাশে লাগছে। মাহিরের সাথে একটা অল্প বয়সী মেয়েও ঘরে ঢোকে, যার হাতে খাবারের ট্রে। স্যার, ম্যাম তো কিছুই খায়নি। আমি কতবার বললাম, উনি কিন্তু খাবারের প্লেট ছুঁড়ে ফেলে দিয়েছিল। উনি খুব জেদ করে স্যার। তুমি এখন যাও মিনা, আমি দেখছি। ম্যামকে খাওয়ানোর দায়িত্ব এখন আমার। তুমি গিয়ে নিজের কাজ করো। মিনা নামের মেয়েটি ঘর থেকে বেরিয়ে যেতেই মাহির খাবারের ট্রে হাতে নিয়ে মায়ের দিকে এগিয়ে আসে। মায়া বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে মাহিরের হাতের ব্যান্ডেজটার দিকে তাকিয়ে থাকে। মাহির মায়ের খুব কাছে এসে বসে এবং চামচ দিয়ে খাবার তুলে মায়ের মুখের সামনে ধরে। অনেক হয়েছে মায়া, এবার লক্ষ্মী মেয়েদের মতো খেয়ে নাও তো। তুমি না খেলে আমার খুব কষ্ট হয় জানো। শরীরটা তো একদম ভেঙে গেছে তোমার, একটু খেয়ে নাও সোনা। তুই এখান থেকে যা মাহির। তোর মুখ দেখলে আমার ঘৃণা লাগে। তুই মরে যাস না কেন? নিজের হাত কেটেছিস, ভালো করেছিস। মরে গেলেও তো আমি বাঁচি। আমি তোর হাতের খাবার খাবো না। তুই আমাকে বিষ দিয়ে মেরে ফেল বরং। আবার উল্টাপাল্টা কথা বলছো। আমি মরে গেলে তোমাকে ভালোবাসবে কে? এই যে দেখো, তোমার জন্য হাত কাটলাম, তবুও তোমার মায়া হয় না। আমি অসুস্থ শরীর নিয়ে তোমার খাবার নিয়ে এসেছি, আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। চুপচাপ মুখ খোলো মায়া, বেশি রাগেও না আমাকে। আমি তোমাকে কেয়ার করেছি, এটা তোমার কপাল। অন্য কেউ হলে তোমাকে পাত্তাই দিত না। কেয়ার করছিস? এটাকে তুই কেয়ার বলিস? তুই আমাকে বন্দি করে রেখেছিস। আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে ছুঁয়েছিস। আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস। তুই একটা খুনি মাহির। তুই একটা রেপিস্ট। তোর হাতের দিকে থাকলে আমার গা ঘিনঘিন করে। তুই তুই এই ব্যান্ডেজ দেখিয়ে আমার সহানুভূতি পেতে চাস? কখনোই পাবি না। শাসন আর কেয়ার, এই দুটোই আমার ভালোবাসার অংশ মায়া। আমি তোমাকে ভালোবাসি বলেই বকছি। তুমি না খেলে তোমার রক্ত শূন্যতা হবে, তখন তো আমিই কষ্ট পাবো। মিনা বলল তুমি নাকি কালকে থেকে এক দানাও মুখে দাওনি। কেন এত জেদ করো? আমাকে কি একটাবার বিশ্বাস করা যায় না? আমি কি তোমার খুব ক্ষতি করেছি? ক্ষতি আর কি বাকি রাখলি তুই? তুই তো সব শেষ করে দিয়েছিস। তুই একটা জানোয়ার। তোর ভালোবাসা আমি জুতো দিয়ে মারি। তুই আমাকে এখান থেকে যেতে দে মাহির। আমি তোর পায়ে পড়ছি, আমাকে মুক্তি দে। তোর মতো সাইকোর সাথে আমি এক মুহূর্ত থাকতে চাই না। যেতে দেব না মায়া, তুমি আমার, চিরকাল আমারই থাকবে। এই যে আমি তোমার জন্য এত করছি, এটা কি তোমার চোখে পড়ে না? আমি অসুস্থ, কিন্তু তোমার খাওয়া নিয়ে আমার চিন্তা। তুমি কি বুঝবে ভালোবাসার টান? নাও এবার হা করো, অনেক নাটক করেছ, আর না। মায়া মাহিরের হাতের খাবারের চামচটা এক ঝটকায় সরিয়ে দেয়। খাবারগুলো মাহিরের টি শার্টে গিয়ে পড়ে। মাহির স্তব্ধ হয়ে কিছুক্ষণ মায়ার দিকে তাকিয়ে থাকে। তার চোখের রং পাল্টে যায়। মুহূর্তের মধ্যে মাহিরের শান্ত ভাবটা উধাও হয়ে উন্মাদের মতো রাগ জেগে বসে। সে খাবারের প্লেটটা জোরে পাশে ছুঁড়ে মারে। ঝনঝন শব্দে প্লেটটা ভেঙে চুরমার হয়ে যায়। মাহির মায়া চুলের মুঠি শক্ত করে ধরে তাকে নিজের দিকে টেনে আনে। খুব পর পেরেছ তোর না? আমি তোকে আদর করে খাওয়াতে আসলাম, আর তুই আমার গায়ে খাবার ছুঁড়ে মারলি। তুই কি ভাবিস আমি তোকে ভয় পাই? তোকে আমি অনেক ছাড় দিয়েছি মায়া। এখন বুঝবি মাহির চৌধুরী কি জিনিস। মাহির কথা শেষ করেই ঠাস ঠাস করে মায়ের দু গালে দুটো কষিয়ে চড় মারে। মায়ের মাথাটা ঘুরে যায়। সে বিছানায় আছড়ে পড়ে।
মায়ের ঠোঁটের কোণ ফেটে রক্ত বের হতে শুরু করে। মাহির আবার মায়াকে টেনে তুলে এবং মেঝেতে পড়ে থাকা খাবারের অবশিষ্টাংশ তুলে মায়ের মুখে জোর করে গুঁজে দিতে থাকে। মায়া কাঁদতে কাঁদতে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মাহিরের শক্তির কাছে সে কিছুই না। খা বলছি, এখনই খাবি তুই। বেশি তেরামি করলে তোকে বেল দিয়ে পেদাবো আমি। তোর বাপের আদর আমি আজ তোর শরীর থেকে বের করে দেব। খা সবটা, খা। আমাকে অমান্য করার ফল কি হয় সেটা এবার হাড়ে হাড়ে টের পাবে। এই যে তোমার ভালোবাসা, কেমন ভালোবাসো জানি আমি। একটুও ভালোবাসো না তুমি। তুমি শুধু জানো কিভাবে মানুষকে কষ্ট দিতে হয়। তিল তিল করে আমার উপরই খালি নির্যাতনই করেছো তুমি। এটাকে তুমি ভালোবাসা বলো? তুমি একটা পশু মাহির। তোমার মনে কোনো দয়া নেই। তুমি আমাকে মেরে ফেললে তবুও বলো না যে তুমি আমাকে ভালোবাসো। তোমার এই নোংরা ভালোবাসা আমি ঘৃণা করি। ঘৃণা করবি? কর। তোর ঘৃণাই আমার ভালোবাসা। তুই যত ঘৃণা করবি আমি তত বেশি তোর উপর জোর খাটাবো। তোকে আমি এভাবেই নিজের কাছে রাখবো। তুই আমার অবাধ্য হবি আর আমি তোকে শাসন করব। এটাই আমাদের সম্পর্ক মায়া। এখন চুপচাপ সবটুকু খেয়ে নে, নইলে আজকের রাতটা তোর জন্য আরও ভয়ঙ্কর হবে। মাহির মায়াকে শাসনের ছলে নিজের অদ্ভুত ভালোবাসা দেখাতে থাকে। সে মায়ের মুখে অন্য খাবার জোর করে গুজে দেয় এবং মায়া যন্ত্রণায় ছটফট করতে থাকে। মাহিরের ব্যান্ডেজ করা হাত থেকে আবারও রক্ত বের হয়ে মায়ের গায়ে লেগে যায়। নেতা আমজাদ খান মাহিরের বাড়িতে পুলিশ পাঠিয়েছে তার মেয়েকে উদ্ধার করার জন্য। বাড়ির সামনে পুলিশের কয়েকটা ভ্যান দাঁড়িয়ে আছে। পুলিশ অফিসাররা দলবল নিয়ে গেটের সামনে এসে চিৎকার করতে থাকে। মাহির তখন নিজের ঘরে মায়ের পাশে বসেছিল। দেখো, আমার বাবা আমাকে উদ্ধার করার জন্য পুলিশ পাঠিয়েছে। আমি বাড়ি যাবো, আমাকে যেতে দাও প্লিজ। বাড়ি ভুলে গেছো? বাড়ি ভুলে গেছো? এই বাড়িটা এখন থেকে তোমার, কারণ তুমি আমার স্ত্রী। আর যদি যেতে হয় আমার অনুমতি নিয়ে যেতে হবে। তবে আমি তো অনুমতি এখন দেব না। আমি যখন চাইবো তখন তুমি এই বাড়ি থেকে বের হতে পারবে। তুমি এত খারাপ কেন? একটা মানুষকে ভালোবাসার নামে প্রতিনিয়ত কষ্ট কিভাবে দিতে পারো তুমি? তুমি এতটা খারাপ। আমি যাবই। আমি কেন তোমার কথা শুনবো? সে তুমি শুনবা কি শুনবা না তোমার ব্যক্তিগত ব্যাপার। যদি তুমি চলে যাও তাহলে তোমার ভিডিও ভাইরাল হবে। এখন বলো, তুমি কি যাবে? পুলিশ যদি জানতে চায় তোমাকে আমি জোর করে আনছি কি না, তুমি কি বলবে সেটা ভেবে নাও শোনা। আসো, 2 টাকার পুলিশদের সাথে একটু দেখা করে আসে। মাহির হাসি দিয়ে নিচে নেমে আসে। পুলিশ অফিসার ওর সামনে এসে দাঁড়ালো, প্রশ্ন করে, মাহির চৌধুরী, আপনি নেতা আমজাদ খানের মেয়েকে জোর করে তুলে এনেছেন। আমাদের কাছে খবর আছে। জলদি মেয়েটাকে আমাদের হাতে তুলে দিন, নয়তোবা আমরা অ্যাকশনে যেতে বাধ্য হব। আর জোর করে কাউকে তুলে আনার অপরাধে আপনাকে জেলে যেতে হবে। আরে অফিসার সাহেব, এত উত্তেজিত হচ্ছেন কেন? মাত্র তো এলেন। বসুন, 1 কাপ চা খেয়ে যান। আর যে খবর পেয়েছেন সেটা অর্ধেক সত্য। মায়া আমার বিবাহিত স্ত্রী। আমি আমার স্ত্রীকে আমার নিজের বাড়িতে রেখেছি। এতে আপনাদের সমস্যা কোথায়? জোর আমি কেন করব? নিজের স্ত্রীর উপর কেউ জোর করে? স্ত্রী মানে? আমজাদ খান তো অপহরণের মামলা করেছে। আপনি ক্ষমতার অপব্যবহার করছেন মাহির সাহেব। আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। জলদি মেয়েটাকে ডাকুন। তাই নাকি? বেশ তো, ডাকছি। সে যদি অন্য কিছু বলে তাহলে আপনাদের কি হবে জানেন তো? মায়া, এদিকে আসো। মাহি ডাক দিল মায়াকে। মায়া কোনো রকমে হেঁটে ড্রয়িং রুমে আসে। এই প্রথমবার সে রুম থেকে বের হলো। মাহিরের পাশে এসে বসেছে। বাড়ির লোকেরা অলরেডি মায়াকে মেকআপ করিয়ে সাজিয়ে পাঠিয়েছে নিচে। মায়া মাহিরের দিকে তাকিয়ে থাকে। অফিসার প্রশ্ন করে, মায়া ম্যাম, আপনার বাবা আমজাদ খান রিপোর্ট করেছে আপনাকে নাকি মাহির চৌধুরী জোর করে তুলে এনেছে, নিয়ে এসে আটকে রেখেছে। এটা কি সত্যি? সত্যি হলে একবার স্বীকার করুন, আমরা আপনাকে নিয়ে যাব। না অফিসার, আমাকে কেউ জোর করে তুলে আনেনি। আমি মাহিরের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলাম। আকাশ নামের কারোর সাথে বাবা জোর করে বিয়ে দিতে চাইছিল আমাকে। তাই আমি মাহিরের সাথে নিজ ইচ্ছাতে পালিয়ে এসেছি। সে জোর করে আমাকে আটকে রাখেনি। তারপরে আমরা বিয়ে করে ফেলেছি। আমরা এখন স্বামী স্ত্রী। সত্যি বলছেন না মানে? মাহির মুচকি হাসে। সে পকেট থেকে ফোন বের করে উঁচু স্তরের একজন মন্ত্রীর নাম্বারে কল দেয়। কিছুক্ষণ কথা বলে ফোনটা অফিসারের দিকে বাড়িয়ে দিল।
অফিসার ফোনে ওপাশ থেকে কথা শুনে ঘামতে শুরু করে। তার চেহারা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। মাহির হেসে বলে, কি হলো অফিসার, এখন কি আমাকে অ্যারেস্ট করবেন নাকি আপনাদের চাকরি আর জীবন বাঁচানোর চিন্তা করবেন? তাছাড়া মায়া তো বলল সে আমার স্ত্রী, তাকে আমি জোর করে আটকে রাখিনি। তো এখন কোনটা চান বলেন, জীবিত ফিরতে নাকি লাশ হয়ে? মায়া, যাও ভেতরে যাও। দুঃখিত মার সাহেব, ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা আসলে জানতাম না ব্যাপারটা পারিবারিক। আপনারা ভালো থাকুন, এখন আমরা আসছি। পুলিশেরা ভয়ে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত গাড়ি নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। আমজাদ খানের ক্ষমতা মাহিরের টাকার আর রাজনৈতিক কালেকশনের কাছে হেরে যায়। ঠিক তখনই মাহিরের মা নাফিসা আর বাবা মুশফিক চৌধুরী ড্রয়িং রুমে ঢোকে। তারা সবটা শুনেছে। নাসিমা বেগম মায়ের উপর মাহিরের এই জোর জবরদস্তি একদম পছন্দ করছে না। মাহির, তুই এটা কি করলি বাবা? একটা মেয়ের জীবন নিয়ে এভাবে খেলা করতে তোর বিবেকে বাঁধলো না? জোর করে কখনো ভালোবাসা হয় না রে বাবা। তুই তাকে বিয়ে করছিস ঠিক আছে, কিন্তু তার মন তো এখনো তুই পাসনি। তোমরা এসবের ভিতরে আসলে কেন? আর মা, আমি তাকে ভালোবাসি, তাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। সে এখন আমার বউ, সময় হলে সে ঠিকই আমাকে মেনে নেবে। নাসিমা ঠিকই বলেছে মাহির, এভাবে ঘরের ভেতর বন্দি করে রাখলেই ঘৃণা বাড়বে, এছাড়া কমবে না। যা, মেয়েটাকে নিয়ে কোথাও ঘুরতে যা, কোথাও থেকে ঘুরে এলে দেখবি মনটা একটু শান্ত হবে। ওকে সময় দে, দেখবি সব কিছু ভালো লাগবে তোর। মাহির তার বাবার কথা মাথায় নেয়। সে ভাবে আসলে মায়াকে একটু ফ্রেশ বাতাসের মধ্যে নেওয়া দরকার। সে গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে যায় এবং মায়ের সবচেয়ে পছন্দের সিল্কি ডার্ক চকলেট আর কিছু ড্রেস কিনে আনে। ঘরে ঢুকে দেখে মায়া জানালার দিকে তাকিয়ে অঝরে কাঁদছে। মাহির মায়ের পাশে গিয়ে বসে এবং চকলেটটা মায়ের সামনে বাড়িয়ে ধরে বলে, এই নাও তোমার প্রিয় চকলেট, আর রাগ করো না সোনা, চকলেটটা খেলে দেখবে মন ভালো হয়ে যাবে। আমি তোমার সব রকম দেখভাল করব, তোমার কোনো কিছুর অভাব হতে দেব না। তুই আমাকে চকলেট দিয়ে ভুলিয়ে রাখবি? তোর হৃদয় আমি চাই না মাহি। তুই আমার উপর থেকে তোরই কালো ছায়া সরিয়ে দে। আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। কতটা খারাপ হলো আমাকে দিয়ে সে মিথ্যে কথা বলাতে বাধ্য কর। ছি। বেশি কথা বলো না তো। আমি ঠিক করেছি, চলো আমরা কোথাও ঘুরতে যাব। কালকে আমরা কক্সবাজার যাচ্ছি। সব ব্যাগপত্র রেডি করো, আমি টিকিট আর হোটেল বুক করে ফেলেছি। না না, আমি কোথাও যাবো না তোর সাথে। তুই আমাকে আর কোথাও নিয়ে গিয়ে অপমান করবি? আমি এই ঘরেই মরবো, তবুও তোর সাথে সমুদ্র দেখতে যাবো না। তুই আমাকে আমার বাড়িতে যেতে দে মাহি। খবরদার মায়া, ভালোবেসে বলছি রাজি হয়ে যাও, নাইলে কিন্তু আবার আমাকে জোর করতে হবে। আর জানাই তো মাহির চৌধুরী জোর করলে সেটা তোমার জন্য সুখবর হবে না। আমি যা বলছি তাই করো, চুপচাপ সব কিছু রেডি করো, কাল সকালে ফ্লাইট। মায়া মাহিরের শাসনের কাছে হার মানে। সে জানে রাজি না হলে মাহির আবার তাকে নির্যাতন করবে। পরদিন সকালে মাহির মায়াকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। কক্সবাজারে পৌঁছে তারা সমুদ্রের একদম কাছের এক বিলাসবহুল হোটেলে ওঠে। মাহির মায়াকে নিয়ে বিকেলের দিকে সমুদ্রের পাড়ে যায়। মায়া সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়ালো। ঠান্ডা পানিতে সে নিজের পা ভেজাচ্ছে। মাহির তাকে একটু একা সময় দেওয়ার জন্য দূরে দাঁড়িয়ে থাকে। মায়া দুহাত মেলে দিগন্তের দিকে তাকিয়ে থাকে। সূর্যের লাল আভা তখন সমুদ্রের বুকে মিশে যাচ্ছে। মায়া ফিসফিস করে সমুদ্রের সাথে কথা বলতে শুরু করে। তার মনে জমানো সব কষ্ট আর ঘৃণা সে আজ উজাড় করে দিতে চায়। ইয়া আল্লাহ, তুমি কি দেখছো আমার সাথে কি হচ্ছে? আমার কি অপরাধ ছিল? যে লোকটাকে আমি কোনোদিনও চিনতাম না, সে আমার সব কেড়ে নিল। কেন আমার জীবনটা এমন হলো? আমি তো কারোর ক্ষতি করিনি। আমার স্বপ্নগুলো আজ নোনা পানিতে মিশে গেছে। আমি এই লোকটাকে ঘৃণা করি সমুদ্র। আমি আকাশকে মিস করি, আমার বাবাকে মিস করি। আমি কি আর কোনোদিনও ফিরতে পারবো না নিজের কাছে? মায়া ফুপিয়ে কাঁদতে থাকে। তার টুকরে ওঠা কান্নার আওয়াজ ঢেউয়ের শব্দে মিশে যায়। মায়ের এই অসহায় রূপ দেখে মাহিরের মনটা একটু খারাপ হয়। সে বুঝতে পারে মায়া কতটা যন্ত্রণার ভিতর দিয়ে যাচ্ছে।
মাহির মায়ের জন্য কিছু একটা করার কথা ভাবে, যাতে মায়ের এই মলিন মুখে একটু হলেও হাসি ফোটে। সে মায়াকে ওভাবে দাঁড়াতে বলে একটু দূরে যায়। সেখানে ঝিনুকের তৈরি নানা রকম গহনা বিক্রি হচ্ছে। মায়া সমুদ্রের দিকে তাকিয়ে নিজের দীর্ঘশ্বাসগুলো বিসর্জন দিচ্ছে। ঠিক সেই সময় সাব্বির নামের একটা ছেলে মায়াকে একা দাঁড়িয়ে থাকতে দেখে ধীর পায়ে এগিয়ে আসে। সে খালি পায়ে বালুর উপর দিয়ে হেঁটে এসে একদম মায়ের গা ঘেঁষে দাঁড়ায়। মায়া প্রথমে খেয়াল করে না, কিন্তু যখন পাশে কারো নিঃশ্বাস শব্দ পায় তখন সে কিছুটা চমকে ওঠে। মাহি ছাড়া আর কে আসবে? কিন্তু তখনই মায়া শুনতে পায়, কি সুন্দরী, একলা দাঁড়িয়ে সমুদ্র দেখছো নাকি? কারোর জন্য বিরহ পালন করছো? এই রূপ নিয়ে একা থাকা তো একদমই ঠিক না। সমুদ্রের ঢেউ যেমন তোলপাড় করছে, তোমার রূপ দেখে আমার মনেও তেমনই ঢেউ উঠেছে। মায়া লোকটার দিকে বিরক্তি নিয়ে একবার তাকালো। মাহি না সে, তাই মায়া কোনো উত্তর না দিয়ে সমুদ্রের দিকে মুখ ফিরিয়ে আবারও সূর্য দেখতে থাকে। সাব্বির আরও এক পা এগিয়ে মায়ের কানের কাছে মুখ নিয়ে এসে বলে, আরে কথা বলো না কেন সুন্দরী? ভাব দেখাচ্ছ নাকি? তোমার মতো এত চমৎকার ফিগার আর দেখিনি আমি। সমুদ্রের পানিতে তোমার পা ভিজে দেখে মনে হচ্ছে পানিগুলো ধন্য হয়ে গেছে। একা কেন ঘুরে বেড়াচ্ছ? আমার মতো জন ছেলে থাকতে একলা থাকার কি মানায়? আপনার সমস্যা কি? আপনি আমার পাশে এসে এইসব আজে বাজে কথা বলছেন কেন? ভদ্রতা কি ভুলে গেছেন? নিজের চরকায় তেল দিন আর এখান থেকে যান, আমাকে বিরক্ত করবেন না। আরে রাগ করো কেন সোনা? আমি একটু রোমান্টিক কথা বললাম, তাও তো এও দোষ? তোমার চোখের দিকে তাকালে তো আমার নেশা হয়ে যাচ্ছে। কি মায়াবী চাহনি তোমার! এই ঠোঁট দুটো যখন নড়ছে তখন মনে হচ্ছে চুমু খেয়ে সব নেশা কাটিয়ে দিই। মায়া লোকটার বাজে কথা আর সহ্য করতে পারে না। সে সাব্বিরের গালে চড় মারে, তারপর সেখান থেকে চলে আসার জন্য এক পা বাড়ালো। কিন্তু সাব্বির হঠাৎ খপ করে মায়ের হাত শক্ত করে ধরে ফেলে। আরে পালাচ্ছ কেন সুন্দরী? একা থাকলে আমি আছি তো, চলো না আমরা কিছুক্ষণ সময় কাটাই সমুদ্রের পাড়ে। এমন পড়ন্ত বিকেলে তোমার মতো রূপসী সাথে থাকলে আর কি লাগে? চলো ওই দিকটাই যাই, অনেক আড্ডা দেবো। আপনি সাহস তো কম না? হাত ছাড়ুন বলছি। অপরিচিত একটা মেয়ের হাত এভাবে ধরার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি কি জানেন আমি কে? এখনই চিৎকার করলে লোকজন এসে আপনাকে পিটিয়ে তক্তা করে দেবে। লব্বট কোথাকার, চর খেয়েও জানোয়ারের শিক্ষা হয় না। চিৎকার করে কি করবে সোনা? এই বাজারে আমাকে সবাই চেনে। আর অধিকারের কথা বলছো? তোমার মতো সুন্দরী মেয়েদের উপর অধিকার তো আমরাই খাটাই। নিজেকে অনেক বড় ভাবছো নাকি? বকাঝকা দিচ্ছ, তাতেও তোমাকে কি হট লাগছে জানো? রাখলে তোমার নাকটা লাল হয়ে যায়, সেটা দেখতে আরো বেশি ভালো লাগছে। সাব্বির মায়ার আরও কাছে আসতে চায়। সে মায়াকে নিয়ে নানা রকম মজা করতে শুরু করে। সাব্বির জানে না যে মায়া বিবাহিত, বা তার কাছে মাহির নামের কোনো ভয়ঙ্কর লোক আছে। সে মনে করছে মায়া হয়তো একা ঘুরতে এসেছে, আর এই সুযোগেই তাকে ভোগ করা যাবে। সাব্বির মায়ার শরীরের দিকে এমনভাবে তাকাচ্ছে যেন সে চোখের দৃষ্টি দিয়ে মায়াকে বিবস্ত্র করে ফেলছে। হাত ছাড় জানোয়ার, তুই আমাকে চিনিস না। আমার স্বামী যদি এখানে আসে তবে তোর লাশ এই বালুর নিচে চাপা পড়বে। দয়া করে বলছি হাত ছাড় আর আমাকে যেতে দে। স্বামী? এত কচি বয়সে স্বামী জুটলো পাবে? ওসব স্বামীকে আমরা গুনেও দেখি না। এখন আপাতত আমি আছি, তো চলো মজা করি। তোমার শরীরটা তো একদম কাচের মতো চকচক করছে, এমন ফিগার আমি সচরাচর দেখি না। মায়া অসহায়ভাবে চারিদিকে তাকাতে থাকে। সে লক্ষ্য করে যে মাহির আশেপাশে কোথাও নেই। মাহির কেন তাকে একা ফেলে গেছে? মায়া এই প্রথমবার মাহিরকে প্রচণ্ডভাবে মিস করতে থাকে। তার মনে হচ্ছে মাহির সাথে থাকলে আজ এই লোকটা এত বড় সাহস পেত না। মায়া মাহিরকে খোঁজার জন্য ব্যাকুল হয়ে ওঠে। মাহির, মাহির কোথায় তুমি? মাহির আমাকে বাঁচাও, এই লোকটা আমাকে বিরক্ত করছে। মাহির জলদি আসো। মায়া মাহির বলে জোরে চিৎকার দেয়, কিন্তু সমুদ্রের গর্জন আর লোকজনের ভিড়ে সেই শব্দ মাহিরের কান পর্যন্ত পৌঁছয় না। ঠিক তখনই সাব্বিরের আরও 3 জন বন্ধু সেখানে এসে জোটে। তারা সবাই সাব্বিরের মতোই বেয়াদব। তারা মায়াকে চারপাশ থেকে ঘিরে ফেলে। কিরে সাব্বির, মাল তো একদম টপ ক্লাস। কি ফিগার রে ভাই, কোথায় পেলি? দেখলেই মাথা নষ্ট হয়ে যাচ্ছে মামা। বুক থেকে পেট পর্যন্ত সবটাই যেন একদম নিখুঁত। একদম ঠিক বলেছিস।
নাক আর ঠোঁটটা দেখেছিস একবার? মনে হচ্ছে এখন এই কামড়ে খেয়ে ফেলি। সুন্দরী, তুমি তো একদম আসমানের পরী। আমাদের সাথে চলো, আর সারা রাত আনন্দ হবে। মায়া প্রচণ্ড অসহায় বোধ করতে থাকে। তার ভিতরে এক অদ্ভুত ভয় আর বিপদ কাজ করছে। এই প্রথম সে বুঝতে পারে মাহির তার জীবনে কতটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। মাহির তাকে নির্যাতন করে ঠিকই, কিন্তু বাহিরের জগতের এই কুত্তাগুলোর হাত থেকে মাহিরই তাকে আগলে রাখতে পারে। মায়া মাহিরকে দেখতে না পেয়ে মনে মনে ভেঙে পড়ে। মাহির তাকে ওভাবে একা রেখে গিয়ে চলে গেল। মাহির খুব যত্ন করে একটা ঝিনুকের মালা পছন্দ করে কেনে। সাদা রঙের একদম ছোট আর চিকন ঝিনুক দিয়ে গাঁথা মালাটা দেখতে যেমন স্নিগ্ধ তেমনই চমৎকার লাগছে। মাহির ভাবে এই মালাটা মায়ের গলায় পরিয়ে দিলে তার মনের মেঘগুলো হয়তো একটু হলেও কাটবে। মায়াকে আজই শেষবার প্রপোজ করবে। এরপর যদি সে রাজি না হয় তবে তাকে রেখে আসবে ওর বাড়িতে। মাহির হাসে। সে মালাটা হাতে নিয়ে খুব খুশি মনে মায়ের কাছে ফিরে আসার জন্য পা বাড়ায়। কিন্তু সমুদ্রের পাড়ে এসে মাহির যেখানে মায়াকে দাঁড় করিয়ে রেখে গিয়েছিল সেখানে এসে তার বুকের ভিতরটা ধক করে ওঠে। মায়া সেখানে নেই। মাহির অস্থির হয়ে চারিদিকে তাকায়, কিন্তু কোথাও মায়া চিহ্ন দেখা যাচ্ছে না। তবে কি মায়া চলে গেল, নাকি অন্য কিছু হয়েছে? মায়া এভাবে কখনো যাবে না তো? মাহির এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কি করবে সে? মায়া, মায়া, কোথায় তুমি? ইয়ার কি করো না তো মায়া, সামনে আসো বলছি। তোমাকে একা রেখে যাওয়া আমার ভুল হয়েছে মায়া। দেখো, সামনে আসো, না হলে আমি কিন্তু রেগে যাব। মায়া। মাহির জোরে জোরে মায়ের নাম ধরে ডাকতে শুরু করে। সে বালুর উপর দিয়ে এদিক সেদিক ছোটাছুটি করে, কিন্তু মায়ের কোনো চিহ্ন পায় না। মাহির এখন প্রায় পাগল প্রায় অবস্থা। তার কপালে চিন্তার ভাঁজ পড়ে আর দুশ্চিন্তায় বুক ফেটে যায়। সে একবার সমুদ্রের বিশাল ঢেউগুলোর দিকে তাকায়। তার মনে হয় মায়া কি তবে অভিমানে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো? মাহির বালুর উপর হাঁটু গেড়ে বসে পড়ে। নিজের মাথায় চুল মুঠো করে ধরে চিৎকার করতে থাকে। মায়া, আমি থাকতে তুমি এইভাবে আমাকে ছেড়ে যেতে পারো না। মায়া, ফিরে আসো, আমি তোমাকে সব স্বাধীনতা দেব। মায়া, প্লিজ ফিরে আসো, আমি মরে যাব তোমাকে ছাড়া। ঠিক তখনই মাহিরের নজর যায় দূরে বালুর উপর পড়ে থাকা একটা কাপড়ের দিকে। মাহির উঠে সেখানে দৌড়ে যায়। সে কুড়িয়ে দেখে এটা মায়ের ওড়না। ওড়নাটা বালুতে মাখামাখি হয়ে আছে। মাহির বুঝতে পারে মায়া নিজে থেকে চলে যায়নি, বরং তাকে জোর করে কেউ তুলে নিয়ে গেছে। সে চারপাশে হন্যে হয়ে তাকাতে থাকে। বালুর উপর টেনে নিয়ে যাওয়ার কিছু অস্পষ্ট দাগ সমুদ্রের ধারে ঝোপঝাপ আর জঙ্গলের দিকে চলে গেছে। মাহির আর এক মুহূর্ত দেরি না করে সেই জঙ্গলের দিকে দৌড় দেয়। মাহির জোরে মায়া মায়া বলে ডাকতে থাকে। ওদিকে সাব্বির আর তার বন্ধুরা মায়ের মুখ চেপে ধরে হিড়হিড় করে টেনে জঙ্গলের ভিতরের একটা বড় গাছের আড়ালে নিয়ে আসে। মায়া তাদের হাত থেকে বাঁচার জন্য ছটফট করে, কিন্তু চারজন ছেলের শক্তির সাথে সে পেরে ওঠে না। হঠাৎ বাতাসে মাহিরের মুখ থেকে মায়ের নাম ডাক শুনতে পায়। মায়া চিৎকার দিতে যাবে, মুজিদ নামে ছেলেটা মায়ের মুখটা খুব শক্ত করে চেপে ধরে রাখে, যাতে সে চিৎকার করতে না পারে। কিরে মেয়া, অনেক তো মাহির মাহির করলি, তোর মাহির কি এখন আসবে তোকে বাঁচাতে? এই জঙ্গলে তোকে আমাদের হাত থেকে রক্ষা করার কেউ নেই। আজ তোকে নিয়ে আমরা এক আসর জমাবো। কি সুন্দর মকমলের মতো শরীর তোর। সাবির ভাই, মাদের যা ফিগার তাতে তো এক রাতে মন ভরবে না। এই যে দেখেন চোখের পানিগুলা কেমনে মুক্তার মতো ঝরতেছে। কান্দো সুন্দরী, কান্দো। তোমার কান্না দেখলে আমাদের আরও চোষ পারবে। মায়া কেবলই ফুপিয়ে কাঁদতে থাকে। তার দুই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সে মনে মনে শুধু মাহিরকে ডাকতে থাকে। ঠিক তখনই সেই সময় মাহিরের গলার আওয়াজ বাতাসের সাথে ভেসে আসে। মায়া বুঝতে পারে মাহির তাকে খুঁজছে। সে আপ্রাণ চেষ্টা করে মুখ ছাড়িয়ে চিৎকার দিতে, কিন্তু মুজিদ তার হাত দিয়ে মায়ের নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার উপক্রম করে। অনেক হয়েছে, হয় না, এবার আসল খেলা শুরু করি। তোরা এই জামাটা তো অনেক হয়েছে, হয় না, এবার আসল খেলা শুরু করি। তোর এই জামাটা তো অনেক দামি মনে হচ্ছে সুন্দরী। এটা খুলে ফেললে তোকে দেখতে আরও বেশি হট লাগবে। দেখি একবার হাত দিয়ে ছোঁয়া যায় কি না।
সাব্বির হাসি দিয়ে মায়ের গায়ে হাত দিতে যায়। মায়ের চোখ বন্ধ করে ভাগ্যের কাছে নিজেকে সঁপে দিল। ঠিক তখনই একটা গম্ভীর কণ্ঠস্বর পিছন থেকে ভেসে আসে, যা শুনে সাব্বির আর তার বন্ধুদের রক্ত হিম হয়ে যায়। মাহির এসে তাদের সামনে দাঁড়ালো। এত তারা কিসে তোদের? আমাকে রেখে পার্টি জমবে নাকি? আমাকেও জয়েন হতে সুযোগ দে। মেহমান যখন এসেই গেছি তখন আপ্যায়ন না করে যাবি কোথায়? মাহিরকে দেখা মাত্রই মজিদ মায়ার মুখ ছেড়ে দিয়ে কয়েক পা পিছিয়ে যায়। মাহিরের শান্ত ভাব দেখে তারা আরও বেশি ভয় পেয়ে যায়। মাহির ধীর পায়ে সাব্বিরের দিকে এগিয়ে যায়। সাব্বির তখনও মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। মায়া মাহিরকে দেখে কান্নায় ভেঙে পড়ে আর তার দিকে তাকিয়ে থাকে এক আকাশ ভরসা নিয়ে। মাহির নিজের হাতে ঝিনুকের মালাটা পকেটে রেখে পাশের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। মাহির এগিয়ে আসে। তার চেহারায় কোনো ভয়ের চিহ্ন নেই, বরং এক অদ্ভুত নিষ্ঠুর তৃপ্তি খেলা করছে। সাব্বির মাহিরের এমন নির্বিকার দৃষ্টি দেখে আরও বেশি রেগে যায়। সে মায়ের হাত শক্ত করে ধরে রেখে মাহিরের দিকে তাকিয়ে বলে, এই কুত্তার বাচ্চা, কে রে তুই শালা? এখানে কি করিস? আমাদের পার্টি নষ্ট করতে এসেছিস? নিজের জীবন কি খুব বেশি সস্তা মনে হয় তো? যা ভাগ এখান থেকে, নাহলে এই জঙ্গলে তোর কবর খুঁড়বো আমরা। মাহির সাব্বিরের কথা শুনে হো হো করে হাসতে শুরু করে। তার হাত তখনও পকেটে গোজা। সাব্বিরের সাঙ্গপাঙ্গরা মাহিরের এই হাসি দেখে আরও ক্ষেপে যায়। তারা সবাই মিলে মাহিরকে গালিগালাজ করতে থাকে। কি রে, হাসিস কেন? তোরে কি মরণ কামড় দেওয়ার ইচ্ছে হয়েছে? এই সাব্বির ভাই দেন তো শালাকে এক কোপ, আমি এই জানোয়ারটার দাঁত ভেঙে দিচ্ছি। নয়ন নামে ছেলেটা দৌড়ে আসে মাহিরকে মারতে। সে মাহিরের কলার ধরতে যাবে, তার আগেই মাহির এক মুহূর্তের মধ্যে তার কোটের পকেট থেকে পিস্তলটা বের করে আনে। কোনো কথা নেই, কোনো সংকেত নেই, মাহির সরাসরি নয়নের বুক সোজা ট্রিগার চেপে দিল। প্রচণ্ড শব্দে পুরো জঙ্গল কেঁপে ওঠে। নয়ন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর ধপাস করে মাটিতে পড়ে যায়। তার বুক থেকে রক্ত ফিনকি দিয়ে বের হতে শুরু করে। হুট করে মাহিরের এই ভয়ঙ্কর অবস্থা দেখে সাব্বির আর তার বন্ধুরা পাথরের মতো জমে যায়। সাব্বির আতঙ্কে মায়ের হাত ছেড়ে দিয়ে কয়েক পা পিছিয়ে গেল। মায়া এই সুযোগে দৌড়ে এসে মাহিরকে জড়িয়ে ধরে। সে ভয়ে থরথর করে কাঁপছে। মাহিরের বুকের সাথে নিজেকে সঁপে দিয়ে মায়ায় ডুকরে কাটতে থাকে। মাহির এক হাত দিয়ে মায়াকে আগলে ধরে আর অন্য হাতে পিস্তলটা বাকিদের দিকে তাক করে রাখে। মাহির বলে, ভয় পেও না মায়া, আমি থাকতে তোমাকে কেউ স্পর্শ করবে তা হবে না। কি রে, তোদের খুব সাহস তাই না? তোরা জানিস তোরা কার গায়ে হাত দিয়েছিস? এই মায়া শুধু আমার, ও আমার জান। তোদের সাহস হয় কি করে ওর অসম্মান করার? আজ তোদের যে কি করব। মাহিরা মেরো না, চলো এখান থেকে চলে যাই। আমি আর সহ্য করতে পারছি না, দয়া করো, ওদের ছেড়ে দাও। না মায়া, আজ এদের কোনো ছাড় নেই। এরা তোমাকে স্পর্শ করেছে, এদের এই হাত আমি জ্যান্ত অবস্থায় রাখবো না। তুমি শুধু দাঁড়িয়ে দেখো মাহির চৌধুরী তার ভালোবাসার জন্য কি করতে পারে। মাহির মায়াকে একপাশে সরিয়ে দিয়ে বাকিদের দিকে তাকালো। সে এক একজনকে মারতে শুরু করে। পিস্তলের বার দিয়ে সে সাব্বিরের বন্ধুদের মাথা থেতলে দেয়। সে মারতে মারতে মায়ের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে থাকে, জানিস তোরা, মায়াকে আমি কত আগে থেকে চিনি। মায়া যখন গ্রামে থাকতো তখন আমরা একই স্কুলে পড়তাম। মায়া ছিল ক্লাসের সব থেকে শান্ত মেয়ে, আর আমি ছিলাম চঞ্চল। মায়াকে দূর থেকে দেখা সেই পাগল ছেলেটা আমি। মায়া যখন হঠাৎ করে শহরে চলে আসে আমি খুব কষ্ট পাই। তোমাকে অনেক খুঁজেছি, অনেক বছর তোমাকে পাইনি। কিন্তু মায়াকে বলা আমার পক্ষে সম্ভব ছিল না। মায়াকে পাওয়ার জন্য আমি দিনরাত এক করে দিয়েছি। স্যার, মাফ করে দেন, আমরা বুঝতে পারিনি ও আপনার লোক। আমাদের ছেড়ে দেন স্যার, পায়ে পড়ি আপনার। আমার লোক? ও আমার কলিজা। তোরা আমার কলিজায় হাত দিয়েছিস, তোদের মাফ করলে কোথাও আমাকে মাফ করবে না। মাহির মজিদের পায়ে গুলি করে তাকে পঙ্গু করে দেয়। তারপর সাব্বিরের দিকে এগিয়ে যায়। সাব্বির তখন প্রাণ ভিক্ষা চাইছে। মাহির সাব্বিরের কলার ধরে টেনে তোলে এবং একের পর এক ঘুষি মারতে থাকে। সাব্বিরের মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে, কিন্তু মাহির থামছে না। আমি শহর খুঁজেছি, আমি গ্রাম খুঁজেছি, অবশেষে মায়াকে যখন আমজাদ খানের বাসায় দেখলাম তখন নিজেকে আর ধরে রাখতে পারিনি। মায়াকে আমি ভালোবাসায় নিজের করে রাখতে চেয়েছে, কিন্তু তোরা কুত্তার দল ওকে অপবিত্র করার চেষ্টা করলি।
তোদের শাস্তি শুধু মৃত্যু। এক এক করে মাহির সবাইকে মেরে ফেলে। সাব্বিরের নিথর দেহের উপর দাঁড়িয়ে মাহির জোরে নিঃশ্বাস নিতে থাকে। তার শার্টে এখন রক্তের ছোপ। মাহির নিজের হাতের পিস্তলটা পকেটে রেখে মায়ের সামনে এসে দাঁড়ালো। মায়া হাঁ করে মাহিরের দিকে তাকিয়ে আছে। সে বিশ্বাসই করতে পারছে না যে তার এই ভয়ঙ্কর স্বামী তাকে এত বছর ধরে চেনে এবং ভালোবাসে। মাহির মায়ার সামনে এসে ধীর পায়ে হাঁটু মুড়ে বসে পড়ে। মায়া, আমি জানি আমি অনেক খারাপ, আমি জানি আমি মাস্তানি করি, আমি গ্যাংস্টার, কিন্তু এই পৃথিবীর সব থেকে বড় সত্য হলো আমি তোমাকে ভালোবাসি। আমার এই ভালোবাসা হয়তো খুব বাজে, হয়তো খুব জেদি, কিন্তু এটা শুধু তোমার জন্য। আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ মায়া। তোমাকে পেতে আমি জানোয়ার হতে পারি, আবার এই পৃথিবীর সব সুখ তোমার পায়ের কাছে এনে দিতে পারি। ছোটবেলা থেকেই ভালোবাসি তোমাকে মায়া। মাহির তার পকেট থেকে সেই চিকন ঝিনুকের মালাটা বের করে মায়ের দিকে বাড়িয়ে ধরে। তারপর বলে, আমি তোমাকে আজ প্রপোজ করছি মায়া। আমি কোনো রাজপুত্র নই, আমি এক রক্তমাখা প্রেমিক। তুমি কি আমার এই মালাটা গ্রহণ করবে? তুমি কি এই মাস্তান মাহির চৌধুরী হাতটা সারা জীবনের জন্য ধরে রাখবে? আমি কথা দিচ্ছি পৃথিবীর কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। আমি তোমার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে লড়তে পারি। তুমি শুধু আমার হয়ে থাকো মায়া। তোমার প্রতিটি চোখের পানি আমি আমার রক্ত দিয়ে মুছে দেব। মায়া কোনো কথা বলতে পারে না। সে শুধু বড় বড় চোখ করে মাহিরকে দেখছে। যে মাহির কিছুক্ষণ আগে অমানুষের মতো মানুষ খুন করেছে, সেই মাহির এখন শিশুর মতো সহজ সরল মনে তাকে ভালোবাসার কথা বলছে। মায়ের ভিতরে এক অদ্ভুত অনুভূতি জন্ম নেয়। রাগ, ঘৃণা আর ভয় ছাপিয়ে মাহিরের প্রতি এক অজানা মায়া তার হৃদয়ে দানা বাঁধতে থাকে। মাহির হাঁটু গেড়ে বসে মায়ের উত্তরের অপেক্ষায় তাকিয়ে থাকে, আর জঙ্গলে ঝিঝি পোকার ডাক সেই মুহূর্তটাকে আরও বেশি রোম্যান্টিক করে তোলে। হঠাৎ মায়ার দুই চোখ ছাপিয়ে নোনা পানি গড়িয়ে পড়ে। মাহিরের কথাগুলো শোনার সাথে সাথেই তার স্মৃতির পাতায় ধুলো জমা পুরনো দিনগুলো এক এক করে ভেসে উঠতে শুরু করে। সেই গ্রামের প্রাইমারি স্কুল, মেঠো পথ আর বটের ছায়া। মায়া মনে করতে পারে সেই ছোট্ট ছেলেটাকে, যে সব সময় দূর থেকে তাকে দেখে হাসতো। মায়া তখন টিফিনের সময় একা বসে থাকতো। তখন এই মাহিরই চুপি চুপি এসে তার ব্যাগে চকলেট রেখে যেত। মায়া মনে করতে পারে স্কুল থেকে ফেরার পথে মাহির সব সময় তার পিছু পিছু আসতো, যাতে কেউ মায়াকে বিরক্ত করতে না পারে। সেই ছোট্টবেলার বন্ধু আর প্রথম ভালোবাসার মানুষটাই কি তবে আজকের এই ভয়ঙ্কর মাহির চৌধুরী? মাহি, তুমি সেই মাহি যে আমাকে স্কুলের গেটে দাঁড়িয়ে চকলেট দিতে, যে বৃষ্টির দিনে আমার ছাতার নিচে এসে দাঁড়াতে না পেরে দূর থেকে ভিজে ভিজে আমাকে দেখতে? আমি তোমাকে কত খুঁজেছি মাহি। শহরে আসার পর আমি ভেবেছি তুমি হয়তো আমাকে ভুলেই গেছো, কিন্তু তুমি তো আমাকে কখনো ভুলেই যাওনি। ভুলিনি মায়া, এক মুহূর্তের জন্য তোমাকে ভুলতে পারিনি। তোমাকে যখন আকাশের সাথে প্রথমবার দেখেছিলাম তখন কলিজাটা কেঁপে উঠেছিল। ওর সাথে যতবার তোমাকে দেখেছি তোমাকে হাসতে দেখতাম, তখন আমার কলিজা ফেটে যেত। আমি আকাশের বন্ধু হয়ে তোমার সামনে আসতাম ঠিকই, কিন্তু মাস্ক পরে থাকতাম যাতে তুমি আমাকে চিনে না ফেলো। আমি চেয়েছিলাম তুমি নিজেই আমাকে খুঁজে নাও, কিন্তু যখন দেখলাম আকাশের সাথে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে তখন আমি পাগল হয়ে যাই। তোমাকে হারানোর ভয়ে আমি জানোয়ার হয়ে উঠি মায়া। এই জন্যই কি তুমি বিয়ের দিন আমাকে ওভাবে তুলে আনলে? ওই জোর করা, ওই অপমান সবই কি আমাকে নিজের করে পাওয়ার জন্য ছিল? হ্যাঁ মায়া, আমি জানতাম আমি যা করছি তা ভুল, কিন্তু তোমাকে হারানোর চেয়ে বড় ভুল আর কিছু ছিল না আমার কাছে। আমি চেয়েছি তুমি শুধু আমার হয়ে থাকবে। আমি জানতাম তুমি আমাকে ঘৃণা করবে, কিন্তু সেই ঘৃণার আড়ালে একদিন আমার ভালোবাসাকে তুমি ঠিকই খুঁজে পাবে। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মায়া। মায়া মাহিরের চোখের দিকে তাকায়। সেখানে এখন কোনো হিংস্রতা নেই, আছে এক সমুদ্র আকুলতা। মায়া তার নিজেকে ধরে রাখতে পারে না। সে উন্মাদের মতো মাহিরকে জড়িয়ে ধরে তার রক্তমাখা বুকে মাথা রাখে। মায়া ডুকরে কাঁদতে কাঁদতে মাহিরের কাছে ক্ষমা চাইতে শুরু করে। আমাকে ক্ষমা করে দাও মাহি, আমি তোমাকে চিনতে পারিনি। আমি তোমাকে কত আজে বাজে কথা বলেছি, তোমাকে জানোয়ার বলেছি, কিন্তু তুমি তো আমাকে বাঁচানোর জন্য নিজের রক্ত ঝরিয়েছো। আমি আজ বুঝতে পারছি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি মাহি। এই ঘৃণার অ্যালার্জি কখন তোমার জন্য আমার মনে মায়া জন্মে গেছে আমি নিজেও জানি না। আমি আর কোথাও যাবো না, আমি তোমার কাছেই থাকবো।
মাহির মায়াকে আলতো করে নিজের থেকে সরিয়ে তার ঠোঁটে লম্বা একটা চুমু খায়। মায়ের কান্না ভেজা মুখটা সে নিজের হাতে মুছিয়ে দেয়। মাহির মায়ের সামনে পিঠ পেতে দেয় এবং তাকে পিঠে তুলে নিল। মায়া মাহিরের কাঁধে হাত রেখে পরম শান্তিতে চোখ বন্ধ করে। মাহির মায়াকে পিঠে তুলে নিয়ে জঙ্গল থেকে বের হয়ে আবারও সমুদ্রের বালুকাময় পাড়ে ফিরে আসে। সমুদ্রের তীরে এসে মাহির মায়াকে নামিয়ে দেয়। তারা দুজনে পাশাপাশি বালুর উপর বসে পড়ে। দূরের সমুদ্রের ঢেউগুলো শব্দ করছে আর আকাশের বিশাল চাঁদটা আজ যেন তাদের জন্যই হাসছে। মায়া মাহিরের দিকে তাকিয়ে মুচকি হাসে এবং তার পকেটে থাকা সেই ঝিনুকের মালার দিকে ইশারা করে। মাহির, সেই মালাটা কি এখন এভাবেই পকেটে পড়ে থাকবে? আমাকে পরিয়ে দেবে না তুমি? আমি যে তোমার দেওয়া এই উপহারটার জন্য এতক্ষণ অপেক্ষা করছি। মাহির পকেট থেকে যত্ন করে সেই সাদা ঝিনুকের চিকন মালাটা বের করে। সে মায়ের পিছনে গিয়ে বসে এবং মায়ের গলায় মালাটা পরিয়ে দেয়। মাহির মালাটা পরিয়ে দিয়ে মায়ের চুলে বিলি কাটতে শুরু করে। তোমার এই মালায় একদম পরীর মতো লাগছে মায়া। আজ থেকে এই মালাটা তোমার আর আমার ভালোবাসার সাক্ষী হয়ে থাকবে। আমি কথা দিচ্ছি মায়া, আজকের পর থেকে আমি আর কখনো তোমার চোখে পানি আসতে দেব না। আমি হয়তো এখনও অনেক খারাপ, কিন্তু তোমার জন্য আমি নিজেকে শুধরে নেব। আমি জানি তুমি পারবে মাহির। তুমি আমাকে যেভাবে আগলে রাখো সেভাবে কেউ রাখবে না। আজ থেকে আমাদের এই নতুন পথ চলা শুরু হলো। তুমি আমাকে আর কখনো কষ্ট দিবে না তো? আমাকে এভাবে পাগলামি করে আর ভয় দেখাবে না তো? কখনো না মায়া, তোমাকে ভয় দেখানোর নয়, তোমাকে জয় করাই ছিল আমার লক্ষ্য। এখন যখন তুমি আমার পাশে আছো তখন আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। তোমাকে চৌধুরী বাড়ির রানী করে রাখবো আমি। রাত গভীর হতে থাকে। চাঁদের আলো সমুদ্রের পানিতে পড়ে এক মায়াবী রূপ ধারণ করে। মায়া মাহিরের কাঁধে মাথা রেখে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। মাহির এক হাত দিয়ে মায়াকে শক্ত করে জড়িয়ে রাখে, যেন ছেড়ে দিলেই মায়া আবারও হারিয়ে যাবে। মায়া দেখো, ওই চাঁদটা কেমন আমাদের দিকে তাকিয়ে আছে। আজ থেকে আমাদের জীবনের সব অন্ধকার মুছে গিয়ে এই চাঁদের আলোর মতো উজ্জ্বল হবে সব কিছু। আমি তোমাকে খুব ভালোবাসি সোনা। আমিও তোমাকে অনেক ভালোবাসি মাহির। আজকের এই রাতটা আমি সারা জীবন মনে রাখবো। তুমি আমার সেই মাহির যে আমার ছোটবেলা থেকে আজ পর্যন্ত শুধু আমাকেই ভালোবেসে এসেছে। মাহির আর মায়া সমুদ্রের পাড়ে বসে একে অপরের প্রতি ভালোবাসার কথা বলতে থাকে। মায়ের মনের সব জমানো কষ্ট আর রাগ আজ নোনা পানিতে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তারা এখন শুধু দুজনার। সমুদ্রের ঢেউ যেমন বারবার পাড়ে ফিরে আসে, মায়াও তেমনই তার প্রকৃত ভালোবাসার কাছে ফিরে এসেছে। মাহির মায়াকে আরও শক্ত করে জড়িয়ে ধরে তার চুলের ঘ্রাণ নিতে থাকে।